তো এই ঘটনাটি মূলত আমাদেরকে মেঘ ভাই পাঠিয়েছেন এবং জানিয়েছেন যে এটি 1980 সালের আশেপাশের কোনো একটা সময়ে ঘটেছিল। ওই সময় ওনাদের এলাকাতে একজন ময়রা অর্থাৎ যারা মিষ্টি বানান তাদেরকে ময়রা বলে। তো ওই সময়ে এই ময়রার যে কাজটা ছিল তার নির্দিষ্ট কোনো দোকান ছিল না, উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরি করে মিষ্টি বানাতেন। ওনার নাম ছিল নিসার উদ্দিন। তো ওনার হাতের মিষ্টি এটা বেশ ভালোই সুখ্যাতি পেয়েছিল বলতে হবে। ওনার হাতের মিষ্টির সুনাম অনেক মানুষের মধ্যেই ছিল। ওই সময় যে উনি একাই ময়রা ছিলেন তা না, আশেপাশের গ্রামে আরও অনেক ময়রা ছিল। তবে ওই গ্রামে অর্থাৎ শ্রীকোনা গ্রামে এই নিসার উদ্দিন ময়রা উনি একাই ছিলেন ওই সময় আর কি। শীতকালে বিভিন্ন জায়গায় মেলা হতো বা গরমকালেও মেলা হতো, উনি করতেন কি এই অনেক মিষ্টি তখন বানাতেন, মেলায় নিয়ে যেতেন, মেলায় এই মিষ্টিগুলো বিক্রি করতেন। আর ফেরি করে তো মিষ্টি বিক্রি করতেনই। এখনও কিন্তু নির্দিষ্ট দোকান ছাড়াও বিভিন্ন জায়গায় মিষ্টি বিক্রি হয়। বিভিন্ন মেলাতে কিন্তু বিশাল বড় বড় গামলার মধ্যে মিষ্টি বিক্রি হয়। তারপর এমন অনেক বাজার রয়েছে, মানিকগঞ্জেও কিন্তু এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে উন্মুক্ত স্থানে মিষ্টি বিক্রি হয়। তারা কিন্তু বংশ পরম্পরায় কয়েক প্রজন্ম, 3-4 প্রজন্ম ধরে এরকম বিক্রি করছেন। দোকান ছাড়াও তাদের অনেক সেল হয়, তাদের নির্দিষ্ট দোকান নাই, তারপরেও কিন্তু অনেক টাকা তাদের বেচা কেনা হয় প্রতিনিয়তই। এটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা ধরে রেখেছেন। এমন কিন্তু অনেক জায়গা আছে, আপনাদেরও জানা, দেখবেন যে অনেক জায়গায় এরকম মিষ্টির কারিগররা রয়েছেন যাদের নির্দিষ্ট দোকান ছাড়াও শুধু উন্মুক্ত স্থানে তারা দুর্দান্ত অনেক মিষ্টি তৈরি করে বিক্রি করেন। তো নিসার উদ্দিন উনি এমনই একজন ময়রা ছিলেন, ঘুরে ঘুরে উনি বিক্রি করতেন। কিছু কিছু জায়গায় বসতেন, বাজারে বিশেষ করে হাটের দিন বসতেন। এছাড়া ঘুরে ফিরেই উনি ওনার বানানো মিষ্টি বিক্রি করতেন। নিসার উদ্দিনের একটা ছেলে ছিল। ঘটনার সময় নিসার উদ্দিনের বয়স 35-36 বা এরকম 40-এর কাছাকাছি ছিল, 40+ ছিল না, কাছাকাছি ছিল আর কি। ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স 7-8 বছর এরকম হবে। সে তখনও ওই সময় স্কুলে ভর্তি হয়নি, কারণ ওই সময় 80-এর দশকে আশেপাশে স্কুল ছিল কম, হয়তোবা স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছিল, কিন্তু তখনও সে ওইভাবে লেখাপড়া শুরু করেনি ওই বয়সেও। আর বয়স ওই 7-8 বছর হলেও আকারে আকৃতিতে একটু কম বয়সী দেখা যেত, বুদ্ধিশুদ্ধি একটু তুলনামূলক একটু কম ছিল আর কি, মানে বুদ্ধির যে পরিপক্কতা ওই বয়সে তা একটু কম ছিল। তো একটা ছেলে আর ওনার ওয়াইফ চলে যাচ্ছিল মোটামুটি সংসারে যে তীব্র অভাব এটা বলা যাবে না, মানে ওনার মিষ্টির যেহেতু কদর ছিল, বেচা কেনা করে পরিবার পরিজন নিয়ে চলাচল করে উনি চলতেন আর কি। তীব্র অভাব না, আবার ধনীও হয়ে যাচ্ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল, মানে উনি ওনার মতো করে ওনার প্রফেশনটা নিয়ে খুশি ছিলেন, সোজা কথা বলতে যেটা বোঝায়। তো একটা সময় তখন কোনো একটা শীতের মৌসুমে, এই 1980 সালেরই শীতের মৌসুমের কোনো একটা সময়ে কোন একটা মেলায় উনি গিয়েছিলেন মিষ্টি বিক্রি করার জন্য। তো ওই মেলায় সবগুলো মিষ্টি বিক্রি হয়ে যায়। আর মিষ্টি বিক্রি করার পর এই যে মিষ্টির যেই রাখার যে পাত্রগুলো, বোলগুলো, এগুলো কিন্তু আবার নিয়ে ফিরতে হয়। এগুলো নিয়ে আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় দুটো ঝুড়ি থাকে। আমরা অনেক সময় দেখেছি যে একটা বাঁশের লাঠির মতো 2 মাথায় কিন্তু ঝুড়ি ঝোলানো থাকে, দড়িতে ঝুড়ি ঝোলানো থাকে। অনেক ফেরিওয়ালারা কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিভিন্ন জিনিস নিয়ে যান। তো ওইভাবে উনি মিষ্টিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, অনেক কষ্ট হতো। তো উনি যখন ফিরছিলেন তখন তো আর মিষ্টি ছিল না, জাস্ট খালি ওনার সরঞ্জামাদি ছিল। উনি ফিরছিলেন, উনি বাড়ির থেকে তখনও বেশ দূরত্বেই ছিলেন, একটা নির্জন মাঠের ভিতর দিয়ে উনি আসছিলেন। হঠাৎ করে উনি দেখলেন ওনার সামনে 2 জন ব্যক্তি, বেশ উঁচা লম্বা, অনেক উঁচা লম্বা তা না, মানে স্বাভাবিক মানুষের যদি হাইট আমি যদি বলি যে হ্যাঁ ম্যাক্সিমাম হাইট 6.5 ফিট বা 7 ফিট, ওনারা হয়তো বা ওই রকমের ছিলেন। খুব সুদর্শন, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা। তো এই 2 জন দূর থেকেই এই নিসার উদ্দিনকে সালাম জানান এবং দূর থেকেই বলেন, ভাই আপনার কোনো ভয় নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা মানুষ না, এতটুকু নিশ্চিত থাকেন। আর এটাও নিশ্চিত থাকেন যে আমরা ক্ষতি করার জন্য আসি নাই।
তারপরেও কিন্তু উনি ভয় পাচ্ছেন, উনি উল্টো দিকে ঘুরে আবার যাওয়া শুরু করেছেন। তারপরও পেছন থেকে ডাকছেন যে ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, আমরা আপনার সাথে জরুরি একটু কথা বলার জন্য আসছি, ভয়ের কোনো কারণ নাই। এভাবে কয়েকবার বলার পর উনি দাঁড়ান, তখন আবার ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে আবার ওনাদের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর বলতেছেন যে আপনারা তো বললেন যে আপনারা মানুষ না, যদিও বলতেছেন ভয় না পাওয়ার জন্য, কিন্তু ভয় তো আমার লাগতেছেই, তো বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি, কেন আমার কাছে আসছেন, কি দরকার আমার কাছে? তখন ওই দুইজন বলতেছেন যে আমরা একটা গোত্রের জিন, আমাদের 1200 জিন আমাদের গোত্রে আছে, আমাদের গোত্রের যিনি সর্দার, ওনার ছেলে, একটাই ছেলে, সে কোরআন শরীফ ধরবে। আপনাদের মানুষের মধ্যে যেরকম কোরআন শরীফ ধরে, তখন অনুষ্ঠানের আয়োজন করে, কেউ কেউ একটু মিষ্টান্ন বিতরণ করে, আমাদের সর্দারের ছেলে সে কোরআন শরীফ ধরেছে, আর এই কারণে আমাদের সর্দার আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। তা আমাদেরকে বললেন যে তোমরা ভালো কোনো ময়রাকে খোঁজ করায় নিয়ে আসো। আমরা একটু খোঁজ খবর নিলাম, তখন মনে হলো আমাদের আশেপাশে আপনি একমাত্র ভালো মিষ্টি বানাতে পারেন, আপনার মিষ্টি আমরা খেয়েছি, মানুষের সুরত আপনার কাছ থেকে মিষ্টি কিনেছি, ভালো লেগেছে। তো আপনি কিছু মনে না করলে আমাদের গোত্রে আপনার দাওয়াত, আপনি ওখানে গিয়ে কিছু মিষ্টি বানাবেন, সেই মিষ্টি আমাদের গোত্রে আমাদের সর্দার বিলি করবেন। এই একটা খুশি, তার ছেলে কোরআন শরীফ ধরেছে এই জন্য। তো এই কথা বলার পর তখন ওই নিসার উদ্দিন বলছেন যে আসলে মিষ্টি বানানোর সরঞ্জামাদি যেগুলো, এগুলো তো আমার বাড়িতে থাকে, আমি এখন আপনাদের সাথে কিভাবে যাব, আমার তো এখন যাওয়া সম্ভব না, ওগুলো তো বাসা থেকে নিয়ে আসতে হবে। তখন ওই দুইজন বলে যে না, আপনাদেরকে বা আপনাকে এখন নিয়ে যাব বিষয়টা এরকম না, আপনি এখন বাড়িতে যান, কালকে রাতের বেলা আপনাকে আমরা ডাকবো, আপনি প্রস্তুতি নিয়ে রেখেন, তখন আমরা আপনাকে নিয়ে যাব, আবার আপনাকে দিয়ে যাব, আপনার চিন্তার কোনো কারণ নেই। তখন নিসার উদ্দিন উনি সম্মতি দেন, এরপর ওই দুইজনও চলে যান। তো তখন আবার নিসার উদ্দিন বলেছিলেন যে আপনারা দুজন আসলেন, আমার কাছে তো এই মুহূর্তে মিষ্টি নাই, আমি তো সব বিক্রি করে ফেলেছি, আমি তো আপনাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। তো ওনার এই বিনয়টা আবার ওই দুইজন খুব পছন্দ করেছে। তখন ওরা বললেন যে না, আমাদেরকে এখন খাওয়াতে হবে না, আপনি খাওয়াতে চেয়েছেন তাতেই আমরা খুশি, আপনি কালকে আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনি মিষ্টি বানাবেন, তখন আমরা সবাই মিলেই খাবো। তো এইভাবেই একটা সুন্দর, একটা আবেগঘন এবং আন্তরিকতাপূর্ণ কথাবার্তার মাধ্যম দিয়ে ওই সময়ের আলোচনা শেষ হয়। নিসার উদ্দিন উনি বাড়িতে চলে যান, ওনারাও দুজন চলে যান। পরের দিন নিসার উদ্দিন উনি আর আসলে ওই যে উত্তেজনা, যে রাতের বেলা উনি যাবেন, কি করবেন না করবেন, খুব একটা চিন্তায় ছিলেন। ওই দিন আর উনি আসলে মিষ্টি বানান নাই, ওই দিন মানসিকভাবে একটু প্রিপারেশন নিয়েছিলেন, আর ওনার স্ত্রীকেও বিষয়টা বলেছিলেন। আর ওনার বাচ্চা তো ছোট, তাকে তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। ওনার স্ত্রী বিষয়টা শোনার পর ওনার স্ত্রীর সম্মতি দিয়েছেন, ওনার স্ত্রীও খুব ভালো মানুষ ছিলেন, এইসব বিষয় বুঝতেন। তখন বলছেন ঠিক আছে তুমি যাও, যেহেতু ওনারা এইভাবে তোমাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, যাও ঘুরে আসো। ওই রাতের বেলা নিসার উদ্দিন শুয়ে আছে, উনি ওনার ওয়াইফের পাশে ঘুমিয়ে আছে, মাঝখানে বাচ্চা শুয়ে আছে। গভীর রাত, রাত তখন কয়টা উনি বলতে পারেন না, হতে পারে ওই সময়ের প্রেক্ষাপটে রাত 10টা-11টা হবে আর কি। তখন এই অজপাড়া গায়ে ইলেকট্রিসিটি নাই, 10টা-11টা মানে তো অনেক রাত। আর উনি যখন গত রাত্রে ফিরছিলেন তখনও কিন্তু ওই 10টা-10:30 বেজে গিয়েছিল আনুমানিক। তো উনি তো শুয়ে আছেন, ঘুম আসছে না, ওনার ওয়াইফেরও ঘুম নাই। কখন ডাক আসে, হঠাৎ করে বাইরে থেকে খুব সুন্দর কণ্ঠেই ডাক আসে, নিসার উদ্দিন, ও নিসার উদ্দিন, আমরা এসে গেছি। ওনার ওয়াইফও কিন্তু ডাকটা শুনেছেন। তখন ওনার ওয়াইফ বলেন যে ঠিক আছে যাও, সহি সালামত আবার ফেরত এসো, আর ওখানে গিয়ে এমন কোনো আচরণ করো না, কোনো বেয়াদবি করো না, ওনাদের সাথে কোনো ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করবে না। তুমি যা বিদ্যা অর্জন করছো মিষ্টি বানানোর বিষয়ে, সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তো এইভাবে ওনার ওয়াইফ তাকে বলে দেন। উনিও বাইরে বের হন, বাইরে বের হয়ে দেখেন যে ওই দুইজন আসছে, আর ওই দুইজনের সাথে একটা পালকি আছে। পালকির সামনের দিকে একজন, পেছনের দিকে একজন। পালকির ভেতরে বসার জায়গা রয়েছে, তবে এটার উপর একটা পর্দা টানানো, মানে ভেতরে বসলে উপর থেকে যদি পর্দাটা মেলে দেওয়া হয়, ভেতর থেকে আর কিছু দেখা যাবে না যে পালকিটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। উনি পালকির কাছে যখন যান তখন ওই দুজন বলেন যে আপনি ভেতরে উঠে বসেন।
তো নিসারউদ্দিন ভিতরে উঠে বসেন, ওনার ওয়াইফ কিন্তু আর বাইরে বের হন নাই, উকি ঝুঁকিও মারেন নাই যে কি হচ্ছে না হচ্ছে। উনি উঠে বসেন, উঠে বসার পর ওনাকে কিন্তু বলেন নাই যে আপনি চোখ বন্ধ করে রাখেন এটা সেটা, এটা কিছুই বলেন নাই। জাস্ট খালি উনি উঠে বসছেন, বসার হয়তো বা 1 সেকেন্ড হবে এরকম, বা এই টাইপের 1-2 সেকেন্ড হতে পারে, এর বেশি না। তখন মনে হলো যে এই পালকিটা আবার মাটিতে ঠেকলো, মানে তাকে মাটি থেকে যখন উঠিয়েছে, জাস্ট খালি উঠাতে দেরি, মনে হচ্ছে উঠানোর পর একটা পালকি, একটা ঝাঁকি লাগে, দুলতে থাকে, এই দুলুনিটাও আছে, এর ভিতরে আবার পালকিটা মাটিতে বসে পড়ে। ওনার কাছে মনে হলো কি ব্যাপার, আবার কি বাইরে বের হতে বলবে কি না, কিন্তু হ্যাঁ বলল। বের হওয়ার পর দেখলেন যে না, উনি যেই জায়গায় ছিলেন, ওনার বাড়ির সামনে ছিলেন, উনি আর সেখানে নাই, উনি একটা অন্য জগতে চলে আসছেন। সেখানে তো অনেক বিশাল বিশাল প্রাসাদ, বিষয়টা এরকম না, তবে হ্যাঁ উঁচু উঁচু ঘর সেখানে রয়েছে, সেখানে সাদা সাদা ঘর রয়েছে। তো ওই দুইজন বলেন যে আসেন আমাদের সর্দারের কাছে আপনাকে নিয়ে যাই। নিসারউদ্দিনকে নিয়ে গেলেন। নিসারউদ্দিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি এগুলো ওনার সাথেই ছিল, এগুলো নিয়েই উনি গিয়েছিলেন। মিষ্টি তৈরি করার জন্য, ছানা বানানোর জন্য কিছু জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো উনি সাথেই নিয়ে আসছিলেন, এটা নিয়ে উনি পালকিতে উঠেছিলেন। তো সেটা নিয়ে উনি নামেন, নামার পর সর্দারের সাথে দেখা করিয়ে দেন। দেখা গেল যে তাদের চেহারা সুরত স্বাভাবিক মানুষদের মধ্যে একটু মানে আকার আকৃতি একটু উঁচু লম্বা সুন্দর চেহারা হলে যেরকম হয়, সবার চেহারা অনেকটা একই রকম মনে হচ্ছে, তাদেরকে দেখে জিন বলে মনে হচ্ছে না। এরপর একটা বাচ্চা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, বলে যে এই কোরআন শরীফ ধরেছে আর কি। এরপর তাকে মিষ্টি তৈরি করার জন্য যে যে সরঞ্জামাদি লাগে বলতে দুধ লাগে, চিনি লাগে, এই সমস্ত জিনিস এনে দেওয়া হলো। কি পরিমাণ মিষ্টি তৈরি করতে হবে, কি কি আইটেম তৈরি করতে হবে, এটা বলে দেওয়া হলো। ওনার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল, অর্থাৎ ওনার হাতের তৈরি মানে মিষ্টি তো তারা খাবেন, সব জিনিস তো উনি সাথে নিয়ে আসতে পারবেন না, বিশাল বড় বড় কড়াই তো উনি নিয়ে আসতে পারবেন না, অনেক বড় পাত্র নিয়ে আসতে পারবেন না। ওনার নিজস্ব কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো দিয়ে উনি মিষ্টি তৈরি করেন আর কি, সেই জিনিসগুলো শুধু সাথে নিয়ে আসছিলেন আর কি। আর অন্যান্য সব জিনিস ওখানেই ছিল, সেগুলো তাকে দেয়া হয়। কিছু সহকারী দেয়া হয়। তো সহকারীদের সাথে কথাবার্তা, আচার আচরণে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এরা মানুষ না। তারা সহযোগিতা করলেন। সেখানে আগুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করা হলো। জিনে যা আগুন দেখলে ভয় পাবে, সেটা কিন্তু এরকম হলো না। তারা সব বিষয়ে সহযোগিতা করেছিলেন, অনেক ভালো ভালো মিষ্টি তৈরি হলো। এরপর তাকে বিশ্রামের জন্য একটা ঘর দেয়া হলো। উনি যেহেতু অনেক পরিশ্রম করেছিলেন, তার গরম লাগছিল ওই সময়। হঠাৎ করে মনে হলো যে উপরে একটা পাখা নড়াচড়া করছে। অনেক সময় জমিদার বাড়িগুলোতে দেখা যেত না যে একটা পাখা দড়ি দিয়ে টানা হতো, একজন বাইরে থাকতো, দড়ি টানতো, ওই পাখাগুলো নড়তো। তো ওই রকম পাখা আর কি। এই পাখার বাতাসটা বেশ মিষ্টি, খুব সুন্দর ঠান্ডা বাতাস। উনি বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন। কতক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন উনি ঠিক বলতে পারেন না আসলে, হয়তো অল্প সময় ঘুমিয়েছিলেন। এরপর তাকে আবার ডাক দেওয়া হয়, উনি উঠে পড়েন। তখন ওই যে সর্দার বলেন যে নিসারউদ্দিন, তুমি তো আমাদের এখানে আসছো, আমি নিয়ে আসাইছি তোমাকে, আর আমার জন্য আজকে ছোটোখাটো একটা আনন্দের দিন, এই জন্য নিয়ে আসি। আর তুমি যেহেতু কষ্ট করছো, আমি তোমাকে ওই রকম কোনো ধন সম্পদ দিব না, ধনী করার জন্য কোনো কিছু দিব না, তবে আমি তোমাকে একটা ভিন্ন জিনিস দিব, যাতে করে তুমি যে পরিশ্রমটা করো, এই পরিশ্রমের মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করেন। এটা বলার পর ছোটোখাটো একটা ঘন্টা দিয়েছেন। ঘন্টাটা কেমন, আমাদের স্কুলগুলোতে বিভিন্ন পিরিয়ড শেষ হওয়ার পর ঘন্টা বাজে, ছুটির ঘন্টা বাজে, তো এরকম একটা ঘন্টা দিয়েছেন। তো বলেছেন যে তুমি যখন বাজারে যাবা বা কোথাও যাবা, মাঝে মাঝে ঘন্টায় 1-2টা বাড়ি দিবা, তখন লোকজন আকৃষ্ট হবে, আসবে তোমার কাছে, দেখবা তোমার বেচাকেনা আল্লাহর রহমতে অনেক বেড়ে যাবে। আর এই ঘন্টাটা তুমি তোমার পরিবারের বাইরে কারো হাতে দিও না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমরা কোনো সমস্যা করব না, কিন্তু সমস্যা এমনি হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, তোমার পরিবার এটা জানতে পারে এটার বিষয়ে, কিন্তু তোমার পরিবারের বাইরে এটা যেন কেউ না ধরে, এরকম নির্দেশনা দিয়ে দেন। এবং উনি বলেন যে ঠিক আছে, এইটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব যেন এইটা আমার পরিবারের বাইরে কারো হাতে না পড়ে। সেখান থেকে বিদায় নেয়ার জন্য আবার সেই পালকিটা নিয়ে আসা হয়। একই রকমভাবে উনি যেই সমস্ত জিনিসগুলো হাতে করে নিয়ে আসছিলেন, তার সাথে ঘন্টাটা নিয়ে নেন উপহার হিসাবে। এরপর তাকে একই রকমভাবে
বাড়িতে দিয়ে আসা হয়। তো বাড়িতে যখন দিয়ে আসা হয়েছে তখন এই যে আমরা মাঝে মাঝে ঘটনার মধ্যে শুনি না যে অনেক দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম হয় নাই। রাতের বেলা নিয়ে গেছে, মনে হলো রাতের বেলায় দিয়ে গেল। ওনার ওয়াইফ তখনও জেগেছিলেন, তবে ঘন্টা খানেক সময় লেগেছে, কিন্তু ওই জিনেদের জগতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার করেছিলেন, অনেকটা সময়। কারণ মিষ্টি বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তো ওখানে উনি বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন? হয়তো বা ঘন্টা খানেক হবে পৃথিবীর হিসাবে, এমনটাই মনে হয়েছে। তবে ওই রাতটা পার হয় নাই, ওই রাতের মধ্যেই তাকে দিয়ে যাওয়া হয়। ওনার ওয়াইফ যখন জিজ্ঞেস করেন যে তোমার অভিজ্ঞতা বলো, উনি সব কথা খুলে বলেন এবং উনি বলেন যে এই ঘন্টাটা দিয়েছিল। ওনার ওয়াইফও কিন্তু ঘন্টার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করেছিলেন যেন পরিবারের বাইরে এটা কোনোভাবেই না যায়। আর পরিবারের বাইরে নিয়ে যাওয়া এটা তো এই নিসার উদ্দিনের একটা কমন ব্যাপার ছিল, কেননা বলাই ছিল যে সে যেখানে যাবে ঘন্টাটা নিয়ে যাবে। সে যখন আসতো ঘন্টাটা ঘরের মধ্যে রেখে দিত, সে যখন কোথাও যেত ঘন্টাটা নিয়ে যেত। এই জন্য মূল এটা দেখভাল কিন্তু নিসার উদ্দিনই করতো। সে যখন ফিরে আসতো ঘন্টাটা একটা ভালো জায়গায় রেখে দিত যাতে করে কেউ না দেখে। আর ঘন্টাটা তো সব মানুষজন দেখতই, তবে মানুষজন দেখতো কি, সে কোথাও যাচ্ছে, আগে যেমন চিৎকার করে ফেরি করে বলতো যে মিষ্টি কে খাবেন, মিষ্টি কে খাবেন, এখন সে আর এটা বলে না। এখন শুধু যেই পাশ দিয়ে যায় টং করে একটা ঘন্টা বাজায়, লোকজন চলে আসে। লোকজন বুঝতে পারে, প্রথম দিকে বুঝতে পারেনি, পরে যখন দেখলো যে ঘন্টা কে বাজায়, গিয়ে দেখলো যে নিসার উদ্দিন মিষ্টি নিয়ে যাচ্ছে, তখন লোকজন আসে। এইভাবে অল্প কয়েকদিনের মধ্যেই মানুষজন বুঝে ফেলে উনি এখন আর ডাকাডাকি করেন না, ওই ঘন্টা বাজান। আল্লাহর রহমতে বেচা বিক্রিও বেড়ে গেল। উনি চিন্তা করেন এখন আর ফেরি করে বিক্রি করবো না, বাজারে একটা নির্দিষ্ট জায়গায় বসবো। তো জায়গায় বসলেন, মাঝে মাঝে ঘন্টা বাজাতেন লোকজনের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো ভালোই বেচা কেনা হচ্ছিল। উনি ওনার পরিশ্রম দিয়ে দেখলেন যে আগে হয়তোবা উনি 20 কেজি মিষ্টি বিক্রি করতে পারতেন, এখন দেখা 2 মণ, 2.5 মণ, 3 মণ মিষ্টি উনি বিক্রি করতে পারেন। যার কারণে ওনার বেচা বিক্রি ভালো হচ্ছিল। আল্লাহর রহমতে সংসারে আরও সচ্ছলতা ফেরত আসছে, চলছিল। অল্প কয়েক মাসের মধ্যেই ওনার আল্লাহর রহমতে ভালো উন্নতি হয়ে যায়। এর মধ্যে হয় কি, উনি একদিন কোনো একটা কারণে বাইরে গিয়েছিলেন। ওই দিন আর ওনার মিষ্টি বিক্রির কাজ ছিল না, ওই দিন হাটেরও কোনো বার ছিল না যে কোনো জায়গায় হাট হবে উনি যাবেন, এরকমটা ছিল না আসলে। তো উনি বাসায় ওই ঘন্টাটা রেখে বাইরে বের হন। আর উনি চিন্তা করছেন যে যেহেতু ওনার পরিবারের লোকজন তো জানেই, তাতে আর এটা নিয়ে কোনো তো সমস্যার কথা না। তো উনি তো বাইরে গেছেন, ওনার ওয়াইফও জানে। এখন সমস্যা কি, ওনার বাচ্চা তো আর জানে না, ওনার বাচ্চা জানে না যে ঘন্টার বিশেষত্বটা কি। সে দেখে যে বাবা নিয়ে যায়, সারাদিন ঘন্টাটা থাকে না, রাতের বেলা বাবা যখন ফেরে অধিকাংশ সময় সে ঘুমিয়ে যায়, তো ঘন্টাটা সে ধরতেও পারে না, বাজাতেও পারে না, যার কারণে ঘন্টার প্রতি তার একটা আকর্ষণ ছিল। তো বাবা যেহেতু বাইরে গেছে, সে দেখে যে ঘন্টাটা ঘরের একটা জায়গায় আছে, আর সে তো একদম ছোট বাচ্চা না। ঘন্টাটা নেয়, ঘন্টাটা নিয়ে সে ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের দিকে গিয়েছে। তার মা আবার খেয়াল করেছে বাচ্চা তার হাতে একটা ঘন্টা, মানে এটা ওই সেই ঘন্টাটা, জিনেদের দেয়া ঘন্টাটা। বাচ্চার কাছ থেকে ঘন্টাটা নেওয়ার চেষ্টা করছেন উনি, কারণ এটা তো খুব সেন্সিটিভ জিনিস। এখন বাচ্চার কাছ থেকে যদি অন্য কোনো খারাপ লোক নিয়ে ফেলে তখন তো ঝামেলা হবে। তো উনি যখন নেওয়ার চেষ্টা করছেন, বাচ্চা তো অনেক জোরে কান্নাকাটি শুরু করে দিছে যে না দেবো না দেবো না, অল্প একটু খেলবো, সামান্য একটু খেলবো। উনি দেখলেন যে বাচ্চাটা আসলে কখনো তো এটা ধরে না, আর চাচ্ছেই যখন অল্প সময়ের জন্য, আচ্ছা ঠিক আছে 2-1 মিনিট খেলুক, আমি এরপরে এর কাছ থেকে নিয়ে ঘরে রেখে দিব। উনি ওই চিন্তা করে আবার একটা সাইডে কাজে গিয়েছেন। অল্প সময় পরে উনি আবার ফেরত আসছেন। ফেরত আসার পরে দেখেন বাচ্চাটা কান্নাকাটি করছে, ঘন্টা নাই। উনি বলেন এই ঘন্টা কোথায় গেল? তো বাচ্চাটা ইশারা দিয়ে পুকুরের দিকে দেখাচ্ছে। পাশে তো পুকুর ছিল, তার মানে হচ্ছে ওই পুকুরের ভিতর ঘন্টাটা পড়ে গেছে। এখন উনি তাড়াতাড়ি করে নেমে ঘন্টাটা খোঁজার চেষ্টা করলেন, পেলেন না। ঘন্টাটা তো আসলে একটা পিতলের ঘন্টা ছিল, ভারী জিনিস। পুকুরের মধ্যে যদি এটা পড়েও যায়, এটা কাদার উপরে তো সজোরে আঘাত করে, কাদার ভেতরে ঢুকে যাবে। আর কেউ যদি কাদার উপরে আরও হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে, ওটা তো মাটির আরও নিচে চলে যাবে। তো উনি কিন্তু খোঁজাখুঁজি করেছেন, ওই বাচ্চাটা যেদিক দিয়ে দেখিয়ে দিয়েছে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু উনি কোথাও পেলেন না। উনি আবার চিন্তা করলেন যেহেতু এই জিনিসটা গোপনীয় একটা জিনিস, এটার বিষয়টা তো গোপনীয়, এখন তো পাড়া প্রতিবেশীদেরকে বলা যাবে না যে আসো তোমরা ঘন্টা খোঁজো, ঘন্টা হারাই গেছে, এটা তো বলা যাবে না। যেহেতু আশেপাশের লোকজন দেখে নাই, এটা এরকমই থাক, ওনার হাজব্যান্ড আসুক, তারপর ওনাকে বলবেন। উনি
এইটার একটা ব্যবস্থা করবেন। এই জন্য উনি ওই সময় চেপে যান, বাচ্চাকে নিয়ে ঘরে চলে যান। সন্ধ্যার পরে যখন নিসারউদ্দিন আসেন, তাকে এই বিষয়টা বলা হয়। বলার পর উনি নিজেও নেমে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু ঘন্টাটা আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে হয় কি, একটা সিদ্ধান্ত নেন তারা। সেটা হলো যে অনেক সময় হয় না যে গ্রামে কিছু ডুবুরি থাকে, স্বর্ণ, রূপা বা বিভিন্ন মূল্যবান জিনিস যদি পানির মধ্যে হারিয়ে যায়, তারা ডুব দিয়ে সেটা খুঁজে বের করেন। তো এরকম ডুবুরি খুঁজতে থাকেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ডুবুরি থাকে, এরা বানর খেলাও দেখায়, মানে এরা ঘুরে ঘুরে বেড়ায়, বানর খেলা দেখায়, এদেরকে আবার মাতারি বলে। তো এইরকম একটা মাতারি ওই গ্রামে আসে, ডুগডুগি বাজায় আর বলতে থাকে যে বানর খেলা দেখতে পারেন, কোনো কিছু হারাই গেলে বলতে পারেন। সে বানরকে দিয়েও নাকি আবার খোঁজায়, বানরও কিন্তু ডুব দেয়, পানির মধ্যে ডুব দিয়ে সে খোঁজার চেষ্টা করে। এইভাবে ওই বানরটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই মাতারিটা দেখতে 8-10টা স্বাভাবিক মানুষের মতো ছিল না। চুলগুলো বড় বড় ছিল, চোখগুলো যেমন অন্যরকম ছিল, মানে তার দৃষ্টির মধ্যে একটা অন্য ধরনের ভাব ছিল, একটা শয়তানি দৃষ্টির মতো, অনেক উঁচা লম্বা ছিল। ওই মাতারিকে বলা হয় যে ভাই একটা ঘন্টা পড়ে গেছে, খুঁজে দিতে পারবেন? মাতারি বলে এটাই তো আমার কাজ, পানির মধ্যে হারাই গেলে খুঁজে খাজে দেয়া। তখন উনি চেষ্টা করেন, অনেকক্ষণ ডুবাডুবি করেন, তার বানরও ডুবাডুবি করে, কিন্তু না, উনি বলেন যে খুঁজে তো পাইলাম না। এদিকে নিসারউদ্দিনের তো মন খারাপ, খুবই মন খারাপ, এরকম একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ছেলে এটা হারিয়ে ফেললো, আবার এটার বিষয় কাউকে বলাও যাচ্ছে না। কি আর করা, ওই মাতারি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উঠে চলে গেল। যাওয়ার সময় বলল যে আমি যতক্ষণ চেষ্টা করলাম আমার পারিশ্রমিক দেন। তো নিসারউদ্দিন উনি কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন, মাতারি তার বানর নিয়ে চলে গেল। এরপর উনি নিজেও খোঁজার চেষ্টা করেছেন বেশ কয়েকবার ওই পুকুরে, পাওয়া গেল না। এইভাবে কেটে গেল প্রায় 1 মাস। কোনো অসুবিধা কিন্তু হচ্ছিল না। অসুবিধার মধ্যে একটাই যে উনি আগে ঘন্টা বাজালে বেশ কিছু লোকজন বেশি আসতো, এখন মনে হচ্ছে লোকজন কমে গেছে, এই বেচাকেনা একটু কম, খুব যে কম তা না, একটু কম। 1 মাস পার হয়ে যায়। একদিন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। সবাই ধারণা করে ছেলেটা তো সাঁতার জানতো না, হয়তো পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। পানিতে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। জাল ফেলানো হয়, আশেপাশে খোঁজা হয়, পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ পর, মানে এই ঘটনা কিন্তু সকালের দিকের, সন্ধ্যার একটু আগে আর একটা বাড়ির একজন ভদ্রমহিলা, উনি সারাদিন কাজকাম করার পর ওই পুকুরে গোসল করতে আসছেন। গোসল করার জন্য যখন নেমেছেন পানির মধ্যে, ওই সময় ওনার পায়ে কিছু একটা বাঁধে। উনি যখন ডুব দিয়ে সেটা উঁচু করলেন, উনি দেখলেন যে এটা হচ্ছে নিসারউদ্দিনের একমাত্র ছেলেটার লাশ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ছেলেটার একটা হাত ছিল না, মনে হচ্ছে একটা হাত তার শরীরের সাথে নাই, কোনো কিছুতে খেয়ে ফেলেছে বা সেটা আলাদা হয়ে গেছে। ডেড বডি তোলা হলো, পরিবারের শোকের ছায়া নেমে আসলো। নিসারউদ্দিন এবং তার ওয়াইফ কাউকে কিছু বলতে পারছিলেন না, তবে ওনারা বুঝতে পারছিলেন এই ঘন্টাটার জন্যই হয়তোবা এই সমস্যাটা তৈরি হয়েছে। ছেলেটাকে দাফন কাফন করা হয়, পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিসারউদ্দিন ভাবছেন, হায় আল্লাহ, এটা কি হইল, কিভাবে কাজটা হয়ে গেল। নিসারউদ্দিনের ওয়াইফ, উনি আক্ষেপ করে নিসারউদ্দিনকে বলছিলেন যে আমি কেন ছেলেটার কাছ থেকে জোর করে জিনিসটা নিয়ে নিলাম না, ও কান্নাকাটি করতেছিল, তারপর আমার জোর করে নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চার কান্নাকাটিতে আমার এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা হেলাফেলা করা উচিত হয়নি। আসলে যেটা হওয়ার তো হয়ে গেছে, ভাগ্যকে তো মেনে নিতে হবে, কি আর করা। ওনারা নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছিলেন। আরও প্রায় কেটে যায় 1 মাস। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে থাকে। একদিন গভীর রাতের বেলা বাইরে থেকে ডাক আসতে থাকে, নিসারউদ্দিন, ও নিসারউদ্দিন। নিসারউদ্দিন এই ডাক শুনতে পায়, তবে এই ডাকটা তার ওয়াইফ শুনতে পায়নি। তার ওয়াইফ গভীর ঘুমে বিভোর ছিল। নিসারউদ্দিন বাইরে বের হয়ে চমকে যায়, আরে এ তো সেই জিনের সর্দার, এবং তার সাথে হাজার হাজার জিন এখানে রয়েছে, আর তাদের সাথে একটা খাটিয়াও রয়েছে।
সবার মন খারাপ। এবারে কেউই কিন্তু সাদা ড্রেস পরা না, সবাই কালো ড্রেস পরা, মনে হচ্ছে তারা শোকের পোশাক পরেছে। নিসারউদ্দিন জিন সর্দারকে সালাম জানায়। জিন সর্দার সালামের উত্তর দেয়। এরপর জিন সর্দার জানায়, নিসারউদ্দিন, আমি কয়েকটা কথা তোমাকে বলতে এসেছি। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা খুব জরুরি, তা না হলে আমার প্রতি তোমার একটা ভুল ধারণা সারা জীবন থেকে যাবে। তুমি হয়তোবা আমাকে দোষারোপ করবা, তোমার স্ত্রী আমাকে দোষারোপ করবে, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে। এরপরে জিন সর্দার বলতে থাকেন এক রহস্যময় ভয়ঙ্কর একটা বিষয়। জিন সর্দার বলেন যে এই যেই ঘন্টাটা পানির মধ্যে পড়ে যায়, এটা বাচ্চাটা স্বাভাবিকভাবেই ফেলে দিয়েছিল। আসলে এখানে কোনো প্যারানর্মাল বিষয় ছিল না। আর ভারী জিনিস পানির মধ্যে পড়ে গেছে, এটা ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওই যে মাতারি যে বানর নিয়ে এসেছিল, এ ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ। সে আসলে ডুব দিয়ে ঘন্টাটা পেয়েছিল। যখনই ঘন্টাটা সে হাত দিয়ে ধরেছে, ঘন্টাটা অত বড় ছিল না। সে বুঝতে পেরেছিল এই ঘন্টাটা স্বাভাবিক কোনো ঘন্টা না, এটার সাথে জিনেদের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু ঘন্টাটা ওভাবে আসলে বড় ছিল না, সে নিজের শরীরের কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলে। এরপর মিছামিছি সে খোঁজার অভিনয় করে, তারপর বলে যে পাওয়া গেল না, আমাকে পারিশ্রমিক দেন। এরপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এই মাতারি এই জিনিসটা নিয়ে ভারতের আসামের কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে। ওই সময় 1980-র দশকে এটা কয়েক লক্ষ টাকায় নাকি বিক্রি করেছিল, যেটা ওই মাতারির ভাগ্যকেই পরিবর্তন করে দিয়েছিল। এই ঘন্টাটা পাওয়ার পর ওই তান্ত্রিক এটার উপর কালো জাদু প্রয়োগ করে এই জিনের সর্দারের পুরো গোত্রের উপরে ভয়ঙ্কর এক মায়াজাল সৃষ্টি করতে সক্ষম হয়। আর এই মায়াজাল সৃষ্টি করে জিনের সর্দারের স্ত্রী এবং তার একমাত্র ছেলেকে বন্দি করে নিয়ে যায়। সে কিছুই করতে পারে নাই। জিনের সর্দার সে অনেকবার চেষ্টা করেছে তার দলবল নিয়ে তার সন্তান এবং স্ত্রীকে উদ্ধার করার জন্য, কিন্তু পারে নাই। কেননা তার স্ত্রী এবং সন্তানকে নাকি এমন একটা ঘরে রাখা হয়েছিল যে ঘরের চতুর্দিকে শূকরের চামড়া ঝুলানো ছিল। এই কারণে ওই ঘরের মধ্যে তারা ঢুকতে পারতো না। কোনো এক অজানা কারণে ওই ঘরটাকে তারা দেখতেই পেত না, আর দেখলেও ঢুকতে পারতো না। বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েও যখন তারা ব্যর্থ হলো, তখন ওই তান্ত্রিক ওই সর্দারকে আপোষের প্রস্তাব দেয় যে তুই এভাবে তোর স্ত্রী পরিবার পরিজনকে উদ্ধার করতে পারবি না, আমার কথা শোন, আমার কথা শুনলে তোর স্ত্রী পরিবারকে ফেরত দিয়ে দেব, এই ঘন্টাও ফেরত দিয়ে দেব। কি করতে হবে? আফ্রিকাতে যা, আফ্রিকার অমুক জায়গায় যা, একটা বানরের মাথার খুলি এনে দিতে হবে। এই জিনিস দিয়ে কালো জাদু করা হয়। উনি সেটাই করেছেন। তারপর বলেছেন যে অমুক জায়গায় যা, অমুক প্রাণীর একটা দাঁত এনে দিতে হবে। সেটা উনি আনতে বাধ্য হয়েছেন। তারপরে কবরস্থানে পাঠিয়েছেন লাশের মাথা সংগ্রহ করার জন্য। উনি অত্যন্ত শক্তিশালী জিন ছিলেন, উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারতেন। লাস্টে এসে নাকি এমন একটা কাজ করার কথা বলেছেন যেইটা করতে গিয়ে ওনার আসলে শরীরটা বারবার কেঁপে উঠছিল আল্লাহর ভয়ে। উনি ওনার স্ত্রী পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, ওনার গোত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উনি বেশ কিছু কাজ করেছেন। কিন্তু এবারে বলা হয় যে শ্মশানে দুটো যমজ বোন, এই দুটো বোন পানিতে পড়ে মারা গেছে। এই দুইটা বোন একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে, এবং ওরা যখন মারা গেছে এই মারা যাওয়ার যে লগ্ন বা তিথিটা ছিল খুব অন্যরকম একটা তিথি। এই তিথিতে যদি কেউ মারা যায়, এরকম যমজ বোন মারা যায় একসাথে, তাহলে এদের মাথা দিয়ে অনেক কাজ হয়। আর এই দুইটা মেয়ে ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেহেতু ছোট বাচ্চা মানুষ ছিল এরা দুজন, এদেরকে শ্মশানেরই একটা জায়গায় হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মাটিতে কবর দেওয়া হয়েছে। ওই জিনকে বলা হয়েছে যে তুই গিয়ে এই দুই মেয়ের মাথা নিয়ে আসবি। উনি মুসলিম জিন, উনি কবরে গেছেন, কবরে বলতে মুসলিমদের কবরস্থানে গেছেন।
উনি এখন শ্মশানে গিয়ে এই কাজটা করবেন, ছোট দুটো বাচ্চার মাথা নিয়ে আসবেন, এইটা উনি কীভাবে করবেন? আর এই মাথা দিয়ে তো আরও অনেক অপকর্ম করবে। ইতিমধ্যে তার এনে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে অনেক অপকর্ম সে করেছে, এখন এই দুইটা মাথা দিয়ে তো আরও অনেক অপকর্ম করবে, না জানি কত মানুষের জীবন চলে যাবে কালো জাদুর মাধ্যমে। উনি যাচ্ছিলেন সেই শ্মশানের দিকে, কিন্তু খুব কান্নাকাটি করছিলেন যে হায় আল্লাহ, এইটা আমি কি করতেছি? আমার গোত্রের লোকজন যদি জানে আমি যে এতগুলো কাজ ওই তান্ত্রিককে করে দিছি, আমার গোত্রের কেউ জানে না, আমার গোত্রের লোকজন যদি কোনোভাবে জানে তাহলে কি আমার গোত্রে আমি আর জায়গা পাবো? আমি সর্দার হলেও এরা তো আমাকে দূর দূর করে তাড়াই দিবে। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আল্লাহ, তুমি আমাকে দিয়ে এই কাজটা করায়ও না। উনি খুব কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে, উনি যাচ্ছেন শ্মশানের দিকে, কিন্তু আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন, আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও, আমার স্ত্রী পরিবার পরিজনকে বের করে দাও, একটা উপায় বলে দাও, আর আমাকে দিয়ে এই ভয়ঙ্কর খারাপ কাজটা করায়ও না। তো এইভাবে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছেন, আর উনি যাচ্ছেন শ্মশানের দিকে। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই সময় কেউ একজন ওই জিন সর্দারকে ডাক দেয়। জিন সর্দার তাকিয়ে দেখেন যে ঠিক ওনার গোত্রের না, সম্পূর্ণ ভিন দেশি গোত্রের একদল জিন। তারা অস্ত্র শস্ত্র নাই তাদের কাছে, মনে হচ্ছে তারা কোনো সফরে বেরিয়েছিলেন। আর জিনেরা কিন্তু যেই দেশেরই হোক তাদের ভাষাগত একটা বিষয় কিন্তু কমিউনিকেট করতে পারেন, যে তাদের ভাষা কিন্তু খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন, ভাষা যাই হোক। তখন এই জিন সর্দার উনি বলেন যে এই যে গোত্রটা, এই গোত্রটা ছিল মিশরীয় পাহাড়ি এলাকার একটা মুসলিম জিনদের গোত্র। এরা নাকি জিনেদের মধ্যে দাওয়াতে তাবলিগের প্রচলন আছে। তো এরা মাঝে মাঝে বের হয়ে দাওয়াতে তাবলিগের কাজ করেন। তো ওনারা মিশর থেকে বের হয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, এখন ফিরছিলেন। তারা এরকম একজন সর্দারের কান্নাকাটি দেখে মুসলিম জিন হঠাৎ করে থমকে যান। এরপর তাকে ডাকেন, ডাকার পর জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি এরকম কান্নাকাটি করছো, কি হয়েছে? এরপর নাকি সব কথা খুলে বলেন। তখন ওখানে থাকা জিনের সর্দার উনি বলেন যে তোমার সিচুয়েশনটা বা তোমার যে অবস্থাটা আমরা বুঝতে পারছি, আমরা এখন সরাসরি তো ওদের সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমরা দাওয়াতে তাবলিগের কাজে বের হয়েছিলাম, আর যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে আমাদের নাইও। তবে তোমাকে এমন একটা জিনিস দিতে পারি, এইটা দিয়ে তোমরা যুদ্ধ করতে পারবা। তখন নাকি ওই জিন সর্দার ওনার কাছ থেকে একটা আতর বের করে দেন। উনি বলেন যে এই আতরটা সাধারণ কোনো আতর না, এই আতরের সুঘ্রাণ কোনো দুষ্টু লোক সইতে পারে না। তাদের দম বন্ধ হয়ে আসবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে, ছটফট করতে থাকবে। মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম ছটফট করতে থাকে, ওরকম হাত পা ছোটাছুটি করতে থাকবে। এই আতরের সুঘ্রাণ এদের জন্য একটা বিষের মতো কাজ করবে। তুমি এবং তোমার গোত্রের সবাই অস্ত্র শস্ত্র নিয়ে এই আতরটা শরীরে মেখে যায় আক্রমণ করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা এটার সমাধান পাবা। এই বলে ওনারা ওখান থেকে বিদায় নেন। জিন সর্দার ওই আতর নিয়ে ওনার গোত্রে ফেরত আসেন। ফেরত এসে বলেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা আবার সেখানে যাব। সর্দারের কথা অনুযায়ী তারা সবাই প্রস্তুতি নেয়, আর সর্দার প্রত্যেককে তাদের শরীরে এই আতরটা লাগিয়ে দেন। অসাধারণ মন মাতানো সুবাস, সবাই বলে যে এরকম সুবাস আমরা জিনেরাও তো পাই না। এরপর চলে যান আসামের সেই তান্ত্রিকের কাছে। আসামের ওই তান্ত্রিকের কাছে আরও হাজার হাজার জিন ছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই জিনগুলো প্রায় প্রত্যেকেই মুসলিম এবং শক্তিশালী জিন ছিল। এদেরকে কোনো না কোনোভাবে আটকিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ এই তান্ত্রিক করাতো। যখনই এই সুঘ্রাণটা ওই তান্ত্রিকের আখড়ায় ছড়িয়ে পড়েছে, তার যেই জায়গাটা ছিল, তখন নাকি এই তান্ত্রিক ছটফট করা শুরু করছে, মানে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে আর পারছে না, সে কোনো মন্ত্রই উচ্চারণ করতে পারে না, কারণ তার দম বন্ধ হয়ে হাত পা ছোটাছুটি শুরু করে দিছে। আর ওই সময় এই জিন সর্দার ওই তান্ত্রিকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তান্ত্রিকের আন্ডারে থাকা যত জিন ছিল সবাই মুক্তি পেয়ে যায়, আর তার স্ত্রী পরিবারকেও ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কারণ হচ্ছে ওই আতরের সুঘ্রাণের কারণে ওই যে শূকরের যেই চামড়ার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলোও কেটে যায়। আর তান্ত্রিককেও ওই জিন সর্দার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ হচ্ছে ওই তান্ত্রিকের গলায় নাকি শূকরের দাঁত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ
কালো জাদুর মালা থাকতো, যার কারণে তাকে কেউ ক্ষতি করতে পারতো না। ভালো জিনও না, খারাপ জিনও না, ওটা একটা মন্ত্রপুত মালা, শূকরের দাঁতের তৈরি। এটার উপরে আসলে জিনেদের কার্যকারিতা নাকি খুবই কম থাকে। বিশেষ করে এইটা এমনভাবে আসলে মন্ত্রপুত করে তৈরি করা হয়েছিল। আর যখন ওই সুঘ্রাণটা ওখানে ছড়িয়ে পড়েছে, এই সব ধরনের কালো জাদুর প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগেই মূলত ওনারা এই কাজটা করতে সক্ষম হন। সমস্যাটা হলো কি, যে ওই ওনার ওয়াইফকে যখন ওই ঘর থেকে বের করা হয়, কোনো একটা বিশেষ জাদুর একটা বলয় নাকি ওই ঘরের মধ্যে ছিল। বাইরের থেকে ওই জিনিসটা যখন দুর্বল হয়ে গেছে, ঘরের মধ্যেও কোনো একটা এমন জাদুর উপকরণ ছিল, যার কারণে ওনার ওয়াইফ তো দেখা যাচ্ছে যে পরিণত বয়স্ক একজন জিন ছিলেন, কিন্তু তার বাচ্চাটা তো আসলে অল্প বয়স্ক একজন জিন ছিল। ওইটার প্রভাবেই আসলে তার বাচ্চাটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। ওখান থেকে যখন বের করা হয়, তখনই নাকি তার বাচ্চাটা মারা যায়। কোনো আক্রমণে মারা যায় নাই, কিন্তু এমনিতেই নাকি মারা যায়। ওই ঘরেই সেই আটকা পড়ে গিয়েছিল আর কি। তাকে মৃত অবস্থায় বের করা হয়। আর ওখান থেকে যখন বের করা হয়, এই যে হাজার হাজার গোত্রহীন যে জিনদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করে নিয়ে আসা হয়েছিল, এই সবগুলো জিন এই জিন সর্দারের অধীনে আনুগত্য স্বীকার করে এবং তাকেই সর্দার হিসাবে মেনে নেয়। এরাও তার সাথে চলে আসে। এরপর জিন সর্দার জানান যে তুমি এখন যে খাটিয়াটা দেখতে পাচ্ছ, এখানে আমার আদরের সন্তান রয়েছে। আর তোমার কাছে একটা বিষয় বলতে আসছি, সেটা হচ্ছে তুমি এটা মনে করো না তোমার সন্তানকে আমরা হত্যা করছি। তোমার সন্তানকে আমরা হত্যা করি নাই। এই পুকুরে গজার মাছ রূপী একটা জিন আগে থেকেই বসবাস করত। এই জিনটা নির্দিষ্ট সময়ে তার একটা মানুষের মাংস খাবার প্রয়োজনীয়তা ছিল। সে বহুদিন যাবৎ চেষ্টা করতেছিল, পারতেছিল না। ওই সময়টায় তোমার ছেলে পুকুরের কাছে চলে এসেছিল, আর তখন সে পুকুরের ভেতর থেকে বিভিন্ন ধরনের বল খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করে। ওর বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল, ও পুকুরের পানিতে নেমে যায়, আর তখনই তাকে মেরে একটা হাত খেয়ে ফেলে। তোমার সন্তানকে আমরা মারি নাই। এটা যা হয়েছে তোমারও দোষ না, তোমার বাচ্চারও দোষ না, তোমার পরিবারেরও কারো দোষ না, আমাদেরও দোষ না। এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। তুমি তোমার সন্তান হারিয়েছ, আমি আমার সন্তান হারিয়েছি। তবে এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো আফসোস করি না, কেননা আমি আমার একটা সন্তান হারিয়েছি। কিন্তু গোত্রহীন অসংখ্য শক্তিশালী জিনেরা যারা এই তান্ত্রিককে কালো জাদুতে সহযোগিতা করত নিজেদের ইচ্ছার বিপরীতে, এরা মুক্তি পেয়ে গেছে, আর এরা আমার সাথে চলে এসেছে। এতেই আমি খুশি যে বহু জিনকে খারাপ পথ থেকে ফিরায় আনতে পারছি। আল্লাহ আমার চোখের পানি এটার মূল্যায়ন করেছেন। তা না হলে ওই সময়ে দাওয়াতে তাবলিগের কাজে বের হওয়া ওই জিনের গোত্রের সাথে আমার কেন দেখা হবে? তারাই কেন এই আতরটা আমাকে দিবে? এরা সব আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ আমার সন্তানের জীবনের ওসিলায় এতগুলো জিনকে মুক্ত করেছেন, এতেই আমি খুশি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আরও সন্তানাদি দান করবেন। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আর এই যে দেখো ঘন্টাটা, যেই ঘন্টাটা আমি তোমাকে দিয়েছিলাম, আমরা একটা জিনিস একজনকে একবারই দিতে পারি, দ্বিতীয়বার সেটা দিতে পারি না। এটা আমি নিয়ে যাচ্ছি। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। এই বলে নাকি জিন সর্দার বিদায় নিয়েছিলেন। আর জিন সর্দার তার নাম বলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে সুলাইমান সিদ্দিক। এই সুলাইমান সিদ্দিক ছিলেন ওই জিনেদের সর্দার। সেখানে আরও অসংখ্য জিন এসে যুক্ত হলেন, প্রায় কয়েক হাজার জিন, যারা ওই তান্ত্রিকের কাছ থেকে মুক্তি লাভ করেছিলেন। তো এরপরে এই যে নিসারউদ্দিন, ওনার ব্যবসা বাণিজ্য যে একদম ডাউন হয়ে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখি যে এরকম জিনেদের দেয়া কোনো জিনিস হারিয়ে ফেলে সে একদম পথের ফকির হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। ওনার বেলায় ওরকমটা হয় নাই। হ্যাঁ, ওনার ব্যবসা যেভাবে ফুলে ফেপে উঠেছিল ওরকমটা না হয়ে অনেকটা কমে এসেছিল। তবে উনি যে একদম অসচ্ছল হয়ে পড়েছিলেন বিষয়টা এরকম না, আবার আগের মতো হওয়ার উপক্রম হয়েছিল। আগে তো একদম ফেরি ফেরি করে বিক্রি করতেন বিভিন্ন জায়গায়, ওই একটা জায়গায় বসেছিলেন, ওইখানেই উনি বিক্রি করতেন। এভাবেই উনি ওনার সময়টা পার করেছেন। তো এটাই ছিল ঘটনা।
ঘটনাটি আমাদের সাথে দিনাজপুর থেকে শেয়ার করেছেন রোকন মাহমুদ। তো রোকন তার নানুবাড়ি এলাকার একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। তো আমি চলে যাচ্ছি রোকনের পাঠানো ঘটনায়। রোকনের নানুবাড়ি এলাকা হচ্ছে চরাঞ্চলে এবং এইটা 2005 সালের একটি ঘটনা। তো তখনকার সময় চর ছিল বেশ মানে এখনকার মতো ডেভেলপ না, ডেভেলপমেন্ট অনেক কম ছিল চর এলাকায়। মানুষজন খুব খুব কষ্টের জীবনযাপন করতো। বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ছিল, কৃষিজীবী হওয়ার মতো সেরকম সুযোগ ছিল না। চাষবাদ খুব কম হতো সেখানে, কারণ সেখানে ফসলের সেচ ভালো মতো দিতে পারতো না তারা। তো বেশিরভাগই যারা ছিল মৎস্যজীবী করতো, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো। তো রোকনের নানুবাড়ি এলাকায় একটা ছেলে ছিল, তার নাম ছিল মানিক, এবং মানিক মোটামুটি মাছ ধরেই তার সময় কাটতো। তো সে মাছ ধরতো, মাছ ধরে আবার বিক্রি করতো। সেই মাছ সে পরে ধরে একেবারে জমিয়ে সেগুলো নিয়ে বিক্রি করতো। তো মানিকের জাল ছিল, ইলিশ মাছ ধরারও জাল ছিল। তো সে যখন ওই নদীতে ইলিশ মাছ দেখা দিত বেশ, তখন সে ওই ইলিশ মাছ ধরার জন্য একেবারে গভীর রাত পর্যন্ত সেই পানিতে থাকতো, নদীতে থাকতো আর কি। তো এর মাঝে তার দুই একজন জেলের সাথে দেখা হতো যারা তার মতো এরকম মাছ ধরে তাদের সাথে। তো এই ওই যতটুকু দেখা হয় ততটুকুই গল্প গুজব, ততটুকু সময় কাটানো। এছাড়া তাদের মধ্যে আসলে মানে একসাথে থাকার সুযোগ খুব একটা ছিল না, এবং যে যার মতো চেষ্টা করতো মাছ ধরতে। মাছ ধরলে মাছ উঠলেই তাদের লাভ। তো এরকম এক রাতে মানিক বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে। ওই দিন তার ইচ্ছা যে সে ইলিশ মাছ ধরার জন্য জাল ছড়াবে। এই জাল নাকি অনেক দূর পর্যন্ত দিয়ে আসতে হতো, এরকম মানে বিস্তৃত করে ছড়ায় দিয়ে তারা বসে থাকতো, এবং একটা সময় সে জাল তুলতো, সেখান থেকে ইলিশ মাছ উঠতো। তো মানিক এরকম বের হয়েছে বাসা থেকে খাওয়া দাওয়া করে, এবং সে তারা চরে থাকতো, এবং চর অনেক বিস্তীর্ণ চর। রাতের বেলা একেবারেই আলো নাই, মানে এমনিতে ঘুরঘুরটি অন্ধকার, শুধু চাঁদের আলো পড়ছে। চাঁদের আলোতে যতদূর দেখা যায় সাদাটে মনে হয় চারিপাশে, এবং ফসলের যতটুকু ফসল চাষ হয়েছে এখানে সামান্য বিস্তর সেটা দেখা যায়। এছাড়া বিশাল প্রান্তর। তো মানিক বাসা থেকে খেয়ে হেঁটে বেরিয়েছে, এবং সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং তার পান খাওয়ার অভ্যাস ছিল, সাথে পান ছিল। পান চিবুতে চিবুতে এগোচ্ছে, এবং অনেক দূর এসে সে একেবারে মাঠের কাছে। তার কাছে বেশ সুন্দর লাগে, এবং সে কেন জানি মনে করতো মানিক যে তার এই এলাকা ছাড়া কোথাও যে মন টিকবে না, তার এই এলাকাটাই তার খুব প্রিয়, যত কষ্ট করেছে দিনপাত করুক। তো হেঁটে সে একবার তাকাচ্ছে, নিজের বাসার দিকে তাকালো, এবং মানিক তখন নতুন বিয়ে করেছে। তার বউর কথা মনে হলো যে বউ বাসায় একা, আমি রাতে যাচ্ছি নদীতে, যাক এখন তো জীবন চালাইতে হবে। দেখতেছে যে তার বাসা ছোট দূরে দেখা যাচ্ছে যে তার ওয়াইফ সেই উঠানের কাছে কুপি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আগুনের হালকা শিখাটাকে একটা ছোট্ট বিন্দুর মতো লাগছে। মানিক হাতে করে একটা হারিকেন নিয়ে আসছে, হারিকেন, এবং তার সাথে তার জাল নৌকাতেও আছে, এবং সাথে আর একটা জাল সে হাতে করে নিয়ে আসছে। হাঁটতে 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 চরের শেষ প্রান্তে এসে নদী যেখানে, সেখানে সে পৌঁছায় গেল। একটু নেমেই তার নৌকা বাঁধা ছিল, আর অনেকের নৌকা আছে। তো সেখান থেকে তার নৌকাটাতে নিয়ে এসে রওনা দিল। তার নৌকা বেশ বড় না, মোটামুটি ছোট নৌকাই। জাল টাল নিয়ে এসে উঠে গেল, এবং নৌকা বাইতে বাইতে সে চলে গেল নদীতে। বেশ লাগছে। সে চলে গেল যেখানে মোটামুটি মাছ পাওয়া যায়, ইলিশ মাছ যে জায়গাটা পাওয়া যায়, এটা একটু বড় চওড়া নদী যেখানে, সেখানে। তো সেখানে চলে গেল মানিক, এবং দেখতো আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, এবং চাঁদটা নদীর মধ্যে এমন মনে হচ্ছে যে নদীর উপরে ভেসে আছে, কিন্তু চাঁদটা হলদেটে বেশ রহস্যময় লাগছে তার কাছে। মানে জ্যোৎস্না, হলদেটে জ্যোৎস্না ছাড়া হয়ে গেছে নদীর বুকে, একেবারে অন্যরকম কুলকুল ধ্বনি। তো সে তার মতো জাল লাগানো শুরু করলো, বিভিন্ন জায়গাতে সে জাল এরকম পেতে 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 দিয়ে সে এসে নৌকাটাকে রেখে এক জায়গায় বসলো। বেশ খানিকক্ষণ বসে আছে, এখন তার অপেক্ষা করতে হবে বেশ খানিকক্ষণ, তারপরে সে সেই জাল তোলা শুরু করবে। তো এরকম একটা সময় সে দেখলো যে তার পাশ থেকে আরেকটা জেলে নৌকা গেল অনেক দূর দিয়ে, তাকে হাঁক দিল। সেও হাঁক দিল, সে জানে, ওই লোকের নাম জানে। বললো যে কি অবস্থায়, সেই মাছ টাছ কেমন উঠছে? ওই লোক বলছে মোটামুটি আছে, থাক কিছুক্ষণ পাবি, এরকম বলতেছে। তো সেও বসে আছে। তো বেশ অনেকক্ষণ বসে থেকে তার কাছে যখন নাকি বিভিন্ন স্মৃতিচারণ করলো, এই সেই যখন নাকি বোরিং লাগা শুরু করলো, মনে হলো যে অনেকক্ষণ বসে আছি, সে তার জাল গুটানো শুরু করলো। তো জাল টেনে তুলতে তুলতে মানিক কিন্তু বেশ অবাক হয়ে গেল, কারণ সে দেখলো যে মানে এক এক করে তার এখানে 1 ডজন মাছ উঠছে, 12টা মাছ, এবং এই মাছগুলা ছোট বড় সাইজের, বেশ ভালোই। একদম সবচেয়ে বড়টা প্রায় 2 কেজি ওজনের মতো, বেশ বড় একটা ইলিশ, যেটাকে রাজা ইলিশ বলে। তো মানিক অবাক হয়ে গেল যে এতগুলো মাছ পাইছি। আবার চিন্তা করলো যে আবার ফেলবো জাল, পরে চিন্তা করলো যে না, এখন যদি আবার জাল ফেলি আবার বসে থাকতে হবে, আর রাত হয়ে যাচ্ছে, বাসার মধ্যে বউ চিন্তা করবে। এগুলো চিন্তা করে সে বললো যে না, 12টা মাছ অনেক, এখন আর জাল ফেলবো না। তো সে জালটারে গোটায় রেখে সে তার নৌকা ঘুরালো আর কি।
তো ঘুরে যাচ্ছে, সেই ইলিশ মাছগুলো রাখছে পাটাতনের ভেতরে, উপর দিয়ে সে ঢাকনা দিয়ে দিছে, কারণ সে যে মাছ ধরতো তার কাছে একটু অস্বস্তি লাগতো, মনে হতো যে মানে যদি মাছটা ওপেন থাকে কেমন ব্যাপার স্যাপার এরকম মনে হতো, একটু অস্বস্তিতে ফিল করতো। তো সেই জন্য সে পাটাতনের ভিতরে মাছগুলো রেখে দিছে, দিয়ে সে নৌকা বাইছে। এই সময় সে খেয়াল করলো আস্তে আস্তে নৌকা তার যে সে যাচ্ছে আশপাশ দিয়ে অনেকটা কুয়াশা ঢেকে যাচ্ছে, মানে তার যে এই নদীর আশপাশ দিয়ে তার যে জায়গাটা যেখান দিয়ে সে দেখতে পাচ্ছে না খুব একটা, চাঁদের আলো আসছে কিন্তু মনে হচ্ছে ধোঁয়ার মতো কুয়াশা ভেসে ভেসে আসতেছে কোত্থেকে। তো একটু অস্বস্তি লাগলো মানিকের যে আরে এটা কেমন হলে আমি দেখবো কেমনে। তো সে এক পর্যায়ে দেখতে পেলো যে সে আর পাড় দেখতে পাচ্ছে না, কুয়াশাটা এমনভাবে ছড়ায় গেছে পাড় দেখতে পাচ্ছে না। সে ভয়ও পাইতে থাকলো যে পাড় কই আছে, নৌকা যে বাড়ি খায় কিনা কিছুর সাথে বা অন্য কোনো নৌকার সাথে বাড়ি খায় কিনা, এরকম সে ভয় পাচ্ছে। তো এক সময় সে যখন মানে এরকম খুব টেন্সড হয়ে গেছে, এই সময় সে মনে হলো তার পাশ থেকে কেউ ডাকতেছে, তারে বলতেছে এ ভাই নৌকা পাড়ে ভিড়ান, আমার নিয়ে যান, আমার নিয়ে যান ভাই, এ ভাই নৌকা পাড়ে ভিড়ান। তো মানিক তো কিছু দেখতে পাচ্ছে না, সে অবাক হয়ে গেল। তো সে তার হারিকেনটা নিচু করে রাখা ছিল, হারিকেনটা উঁচু করে ধরলো। সে উঁচু করে ধরার পর সে একটু একটু দেখতে পাচ্ছে এখানে মানে সেই কুয়াশার মতো এটা হালকা কেটে গিয়ে হালকা আলোটা দেখা যাচ্ছে। সে দেখলো যে আসলেই সে একটা পাড়ের পায়ে যে যাচ্ছে, কিন্তু সে পাড়টা ঠিক মতো চিনলো না যে এটা কি মানে তার চর তো তা নাই, এটা অন্য আর একটা চর, এবং সেটা পাড়টা সে চিনতে পারছে না ঠিক মতো। হালকা আলো যাচ্ছে, হারিকেনের আলো আর কত দূর যায়। তো সে শোলটা বেশ বের করে দিল, দিয়ে দেখলো যে আলোটা আরেকটু বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখতেছে একটা লোক মাথার মধ্যে একটা চাদর দেয়া বসে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না, তার চোখগুলো দেখা যাচ্ছে তাও ভালো মতন না, মানে চোখটা আপচা আপচা দেখা যাচ্ছে হারিকেনের আলোয়। তো এইটা দেখার সাথে সাথে অ্যাকচুয়ালি মানিক একটু কেঁপে উঠছে, কারণ লোকটার সামনেই আবার একটা মানে সাদা কাপড়ে মোড়া একটা মানুষের মতো রাখা, মানে ডেড বডির মতো। মানিক বেশ ভয় পেয়েছে যে একটা লাশ নিয়ে লোকটা বসে আছে। লোকটা বসে আবার বললো এ ভাই আমার নিয়ে যান, এই লাশ নিয়ে যাবো, লাশ নিয়ে যাবো, তো থামেন না, যেতে পারতেছি না। তো মানিক একটু থতমত খেয়ে মানে সে মানে এখন মানে যেহেতু লোকটাকে দেখে ফেলছে হ্যারিকেনের আলোতে, সে আস্তে করে লগিটা দিয়ে ঠেলা দিয়ে তার গুলিটাকে নিয়ে একদম মাটির সাথে ঠেকালো। ঠেকায় সে বলতেছে যে কি ব্যাপার, কই যাবেন আপনি এত রাত্রে, আপনি এই লাশ নিয়ে কই যাবেন? বলে লাশ নিয়ে যাব, কবরস্থানে যাব, সামনে কবর দিব, আমার নামায় দেন ওই পারে নিয়ে। মানিক বলতেছে যে কিছু দেখা যাচ্ছে না, এখানে কুয়াশা এমন ভাবে ছেয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না। লোক বলতেছে আমি চিনি, আমি দেখা দিব আপনার, আমি চিনি, আমি এখানকার ছেলে, আমি দেখাই দিব। তো মানিক বলতেছে কিভাবে আনছেন এইখানে? বলে আনছি, গরুর গাড়িতে আনছি, আপনি নিয়ে যান, আমাকে নামাই দেন। তো মানিক কিছু চিন্তা না করে তখন সে গুলুইটা আস্তে আস্তে ঠেলা দিল, দিয়ে সে নৌকাটাকে নিয়ে আসলো পাড়ের কাছে। অস্বস্তি লাগতেছে তার, সে মাছ ধরে এই এখন সে ডেড বডি ক্যারি করতে চাচ্ছে না, মানে তার কাছে অস্বস্তি লাগতেছে। সে মাছ ধরে রাখছে নিচে, মানে খুবই অস্বস্তিকর। এবং সে একটু এইসব ব্যাপার স্যাপার শুনছে যে চরে অনেক উল্টাপাল্টা জিনিস নাকি এরকম দেখা যায়, এটা সম্বন্ধে সে তার শোনা আছে এখানে। যাই হোক, তারপরও সে নৌকাটা পাড়ে ঠেলে দেখলো যে এখন মানুষ বিপদে পড়ছে, কি করার। তো দেখলো যে লোকটা দাঁড়ায় গেল, লোকটা দাঁড়ায় তাকে বললো যে আমাকে সাহায্য করেন। তো এই বলে তাকে নামতে বললো। তো মানিক হারিকেনটা রেখে নামলো, নেমে ওই লোকটার সেই যে ডেড বডির পায়ের কাছে ধরলো, লোকটা মাথার কাছে ধরলো, দেখলো অনেক ওজন ডেড বডির, মানে বেশ সে মানে রাখতে পারতেছে না, দুই হাতে সে রাখতে পারছে, অনেক ওজন ডেড বডির। এবং লোকটা আগে তার নৌকায় উঠলো এবং উঠে ডেড বডিটাকে নিল, নিয়ে মাছ বরাবর রেখে মানিকে উঠলো কোনো মতো, অনেক কষ্টে হাঁচড়ে পাচড়ে, মানে তার খুব কষ্ট হইলো ডেড বডি, এবং দেখলো যে নৌকায় বেশ ভার হয়ে গেছে। তো মানিক জিজ্ঞেস করলো যে ভাই কি ব্যাপার, আপনি যে মারা গেছে মানুষজন কই আপনার সাথে, আপনি যেটা নিয়ে যাচ্ছেন কবরস্থানে কে আপনারা সাহায্য করবে? বলে আছে, ওইখানে লোক আছে, চরে কবরস্থান লোক আছে, আপনি চলেন। তো মানিক আর কোনো কথা না বলে সে নামলো, নেমে সে গুলুই ঠেলা দিল, দিয়ে বললো যে আপনি দেখান কোন চরে, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, সামনে কিন্তু ওইখানে একদম কুয়াশা ছিল, কিচ্ছু দেখতে পাই নাই, আপনারে আমি দেখতে পাচ্ছিলাম না এই পাশে। এই বলতে বলতে মানিক তার লগিটা দিয়ে নৌকাটাকে আস্তে আস্তে ঠেলে নিয়ে আসলো নদীতে, এবং এনে সে মোটামুটি যখন পানিতে এসে পড়লো তখন সে আস্তে করে লগিটা রেখে আবার বইটা নিয়ে বাওয়া শুরু করলো। তো নৌকা বাইছে, আবারও কিন্তু সেই কুয়াশার মতো দেখতে পাচ্ছে না। তো সে জিজ্ঞেস করতেছে লোকটার, এই কোন দিকে যাবেন, কোন দিকে নিব? তো লোকটা বলছে বা দিক ঠেলে বান। তো সে এরকম করে বা দিকে চাপায় নৌকা বাইতেছে এবং তার কাছে অস্বস্তি লাগতেছে। লোকটা তাকে জিজ্ঞেস করে কি মাছ ধরতে আসছিলেন নাকি? তো মানিক বলে হ্যাঁ। পাইছেন মাছ? বলে হ্যাঁ। কই মাছ কই? বলে মাছ আছে, আপনার কি দরকার ভাই, মাছ দিয়ে আপনি কি করবেন, আপনার পার করে দেওয়া দরকার, পার করে দিচ্ছি। লোকটা বলে এত বিরক্ত হন কেন? তো মানিক বলে আশ্চর্য তো ভাই, আপনি কোথায় নামবেন বলেন, নিয়ে যাচ্ছি, আপনাকে পার করে দিচ্ছি। তো বলে মানিক আর কোনো কথা না বলে বেশ বিরক্ত, সে বইটা পাচ্ছে। এই সময় মানিক উপরে খুব কর্কশ কণ্ঠে, মনে হচ্ছে যে কোনো বাদুড় বা পেঁচা যদি খুব কর্কশ কণ্ঠে ডাকে এইভাবে ডাক শুনতে পেল উপরে, মাথার উপরে।
তো মানিক উপর দিকে তাকায় দেখার চেষ্টা করতেছে কিছু আছে কিনা। চাঁদ দেখা যাচ্ছে এবং আশেপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে মানিক দেখলো যে বেশ বড় আকৃতির একটা পাখির মতো, কিন্তু পাখি না, মানে মাথাটা মনে হচ্ছে যে একটা মানুষের মতো, অনেকটা গোল টাইপের, এবং সারা শরীরটা কেমন জানি বাঁকায় আছে এবং পায়ের নিচে এরকম ক্ল, কিন্তু আকৃতি কিন্তু বেশ বড়, একটা মানুষের সমান হবে সাইজে। সেটা উঠতেছে এবং চাঁদের আলো এটা ডানায় লেগে কেমন জানি ডানাটা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, আর চাঁদও দেখা যাচ্ছে যেমন বাদুড়ের ডানা কিন্তু পাতলা চামড়ার মতো, জাস্ট লাইক দ্যাট, ওইরকম, এবং মাথার উপর দিয়ে চক্কর খাচ্ছে। তো মানিকের আত্মা একদম উড়ে গেল। মানিক ফট করে সামনে তাকায় বলছে, লোকটারে ভাই দেখছেন? বলতে যে দেখলো যে তার নৌকার মধ্যে কেউ নাই, শুধু ডেড বডিটা রাখা। মানিকের আত্মা একেবারে উড়ে গেল। মানিক আসলে কি করবে বুঝে পাচ্ছে না। সে ক্রমে দেখতেছে যে তার মাথার উপর দিয়ে ওই জিনিসটা বারবার চক্কর খাচ্ছে। তো মানিক চিন্তা করলো যে আমি তো বাদিক ঘেসে যাচ্ছিলাম, আমি দেখি বাদিকে আরো চাপায় যেতে পারি কিনা, যদি ডাঙা পেয়ে যাই। তো সে সাথে সাথে বৈঠাতে মানে ঘোরা এসে বাঁদিকে চাপায় একদম চেষ্টা করলো যেখানে যদি ডাঙা থাকে ডাঙায় চলে যাওয়ার জন্য। তো বাইতে থাকলো। এই সময় সে হারিকেন তুলে একবার দেখলো সামনে যে কিছু দেখা যায় কিনা। তো দূর থেকে মনে হচ্ছে যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে, মানে পাতাবিহীন গাছ ওখানে আছে। তো মানিক চিন্তা করলো যে এইটাই তো ডাঙা, আমি ডাঙার দিকে চলে যাই। এর মধ্যে তার মাথার উপরে কিন্তু বারবার সেই শব্দটা আসতেছে। কোনো সময় দেখতে পাচ্ছে সেই প্রাণীটাকে, কোনো সময় দেখতে পাচ্ছে না। তো সে যখন নাকি একদম ডাঙার কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে সে শব্দটা অনেক স্ট্রংলি পেল এবং সে খুব ভয় পাইছে, কারণ তার নৌকার মধ্যে ওই লোকটা নাই। মানিকের মনের মধ্যে একদম ধকধক ধকধক করতেছে, লোকটা কই গেছে? এই লোকটা কি পানিতে পড়ে গেছে নাকি লোকটা খারাপ কিছু? হঠাৎ করে সে টের পাইছে যে খুব শব্দ করে তার উপর থেকে আসছে এবং সে কিছু একটা পড়ার মতো শব্দ পাচ্ছে, ফরফর করতেছে মাথার উপর দিয়ে। সে তাকায় হারিকেন উঁচা করতে গিয়ে দেখলে মানিকের মানে বুকটা একদম কেঁপে উঠলো। দেখলো যে একটা মানুষের মতো মুখ, কিন্তু ডানা আছে এবং ডানাটা ওইরকম পাতলা চামড়ার ডানার মতো, এবং পা দুটো সোজা করে দিছে। এখন খুব স্পিডে নেমে আসতেছে তার নৌকার দিকে, মানে নৌকা ভেদ করে চলে যাবে এরকম। মানিক ভয়ে তার মাথার উপরে যে বৈঠাটা একদম উঁচু করে ধরলো, একটা মানে যেরকম একটা বর্ষা বা কিছু এরকম ধরে, সে মানে একদম সোজা হয়ে বসলো বর্ষার মতো, মাথায় তার বৈঠাটা উঁচু করে ধরে। সে জানে যে বৈঠার পেছনের দিকে যে ফলাটা সেটা কিন্তু লোহার ছিল তার। তো সে ওইভাবে করে বৈঠাটাকে ওইভাবে চোখা করে ধরে সে বসে পড়লো ওই জায়গায়, বৈঠাকে উঁচু করে ধরে। তো এই সময় সে দেখলো যে ফস করে ওইটা এসে তার নৌকার মধ্যে একটা থাবার মতো বসালো। নৌকা কেঁপে উঠলো পুরা, মানে একদম অবস্থা খারাপ, মানে ডানে বামে কাঁপতেছে। সে ফট করে তাকাতে যে মানিক ডিসব্যালেন্স হয়ে নৌকার গুলি থেকে পড়ে গেল পানিতে পড়ে। সে নৌকা তো সামনে আছে, নৌকা সমানে দুলতেছে, হাত দিয়ে নৌকাটা ধরছে, নৌকার নিচ থেকে মাথা বের করে তাকায় দেখলো যে তার নৌকায় ছো দিয়ে ওই যে প্রাণীটা, সে সাদা ডেড বডিটাকে তুলে নিয়ে গেছে এবং সেই যে গাছ দেখছিল পাড়ে সেদিকে চলে গেছে। তো মানিক প্রচন্ড ভয় পাইছে। মানিক আস্তে করে সে কোনো মতে তার নৌকাতে উঠলো, আবার পুরো ভিজে গেছে সে নৌকাটাকে আস্তে আস্তে করে পাড়ে নিয়ে গেল, পাড়ে নিয়ে সে রাখলো তার ইসের কাছে, এবং সে দেখতেছে সে কোথায় উঠছে। সে হেঁটে চরের পাড়ে উঠে যে বুঝতেছে সে চিনতেছে না জায়গাটা। তারপর উঠে এক সাইডে গেল, সাইডে উঠে তার হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ, এটা তো মানে এই চরটার মধ্যে তো একটা সাইডে এরকম কবরস্থান আছে, মানুষ কবর দেয় এখানে। মানে তার আত্মাটা আরো উড়ে গেল যে এটা কি কবরস্থানের চর, মানে এখানে কবর দেয়, এবং রাতের বেলা সেইখানে কিভাবে আসে? তার জানা মতে তার যে বাসা সেখান থেকে সে বেশ দূরে। এই সময় সে হঠাৎ করে আবার সে চিৎকার শুনতে পেল, প্রচণ্ড কর্কশ শব্দে, এবং দেখলো তার থেকে বেশ অনেক দূরে চাঁদের আলো পড়ছে মাটিতে, এবং ওই জায়গাটা বেশ ফকফকে ফর্সা হয়ে গেছে, একদম বিস্তীর্ণ চর ওই জায়গায়। সেই জায়গায় সেই ডেড বডিটাকে রেখে সেটার উপর উঠে বসছে সেই প্রাণীটা, এবং সেই কাপড়, সাদা কাপড় একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে। মানিক ভয়ে চিৎকার করলো, মানিকের দিকে মুখ তুলে তাকাইলো প্রাণীটা, এবং তার চোখ একদম জলজল করতেছে। মানিক কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে দৌড়ায় এসে লাফ দিয়ে পড়লো একদম পানিতে পড়ে। সে মানে পানিতে পড়ে তার নৌকাটাকে টেনে টেনে সে সামনে নিল, এবং সে তারপর নৌকায় উঠে বসে ভয়ে সে নৌকা বাইতে লাগলো, এবং মানে তার কোনো দিক বিদিক শূন্যভাবে সে নৌকা বাইতেছে, তার কোনো ঠিক নাই। সে কিভাবে তার বাসার দিকে যাবে সে দিকেও চিনতেছে না। তো নৌকা বাইতে কোন সময় মানিকের আসলে তখন সেন্স নাই, মানিক আসলে ঘুমায় পড়ছে বা বেহুশ হয়ে গেছে ক্লান্তির জন্য, তারই নাই। তো হঠাৎ মানিকের ঘুম ভাঙে কয়েকজন মানুষের ডাকে, মানুষ কথা বলতেছে। চোখ মেলে দেখে যে তার মুখের উপর ঝুঁকে আছে কয়েকজন মানুষ, এবং তখন আকাশে আলো, মানে আকাশটা আলোকিত হয়ে আছে। তো ভালো মতো সে তাকায় দেখলো যে কয়েকজন জেলে
মানিককে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে, আপনি কোত্থেকে আসছেন? তো মানিক বলতেছে যে আমার এই জায়গায় গ্রাম অমুক জায়গায় চরে এই। লোকটা বলছে ও বুঝতে পারছি, বেশ অনেক দূর ভেসে আসছেন, তো কি হয়েছিল, কিভাবে আসেন এখানে? তো মানিক বললো যে এই ব্যাপার, মাছ ধরতে বেরিয়েছিলাম এরকম এরকম। তো লোকটা বললো যে এই পিশাচ আপনারা পাইছিল রে ভাই, লাশখোর পিশাচ। তো বলে তারা বললো যে আসে চলেন আপনার বাসার রাস্তা বুঝাই দিতেছে আপনারে। তো মানিক তাড়াতাড়ি যায় এবং দেখতেছে যে তার কেমন একটা বাজে গন্ধ তার নৌকার ভিতরে। তো লোকদের মধ্যে একজন আসলো, এসে তার বললো যে এখানে গন্ধ বেরিয়েছে কেন, মাছ কি পচে গেছে নাকি? বলে মনে হয়। তো দেখলো যে একেবারে তার ইটাতে মাছগুলো মনে হলো যে একদম ফুলে ফুলে উঠছে, কেমন জানি বাট এত কম সময় মাছ এরকম হয়ে যাওয়ার কথা না, 2-3 ঘন্টাতে মাছ এরকম হয় না, খুবই খুবই বাজে অবস্থা। তো লোকগুলো বলে মাছগুলো ফেলে দেন, এই মাছ নিতে পারবেন না, পিছাস বসছিল আপনার নৌকায়। তো মানিক সেই মাছগুলো ফেলে দেয় এবং লোকগুলা তাকে মোটামুটি নিয়ে যায় এবং বুঝে যে তার শরীরটা ভালো না। তাদের মধ্যে একজন অনেক দূর পর্যন্ত তাকে নিয়ে আসে নৌকা সহ, সাথে করে তাদের নৌকা সহ এনে তাকে বুঝায় দেয় যে এই জায়গায় তার চর সামনে, সে বুঝে যে এখানে তার গ্রাম। তো মানিক অনেক কষ্টে সেই নৌকা বাইতে এক সময় তার গ্রামে তার চরের কাছে চলে আসে। এসে সে ওই লোকদেরকে ধন্যবাদ দিয়ে আসে। সে তার শরীর একদম চলতেছে না, তার নিঃশ্বাস থেকে গরম নিঃশ্বাস বেরিয়েছে। এক সময় সে আসে তাদের পাড়ে, এসে সে দেখে যে চরের পাশে 2জন মানুষ ওয়েট করতেছে তার গ্রামের। তারা বলে যে কি মানিক, তুমি কি হারায় গেছো? তোমার বাসায় তোমার মা বউ সব কাঁদতেছে, কই তুমি, কি অবস্থা? তো মানিক বলে যে চাচা, মুরব্বী মানুষ বলে চাচা আমি বলতেছি দাঁড়ান আমার উঠান আগে। সেই চাচারাই তার নৌকা ভালো মতো বেঁধে তাকে উঠায় নিয়ে দেখে তার শরীরে অনেক জ্বর, তাকে উঠায় নিয়ে ভেতরে যায়, ছড়ে উঠে তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নেওয়ার পরে মানিককে তার মা, তার স্ত্রী তারা শুশ্রূষা করে, তাকে পরিচ্ছন্ন করা দেয় এবং তখন সে বলে যে কি হয়েছিল তার সাথে। তো তখন সেখানে বলে যে সেখানকার সেই মুরব্বী বলে যে এখানে এরকম পিচাস আছে, খারাপ পিচাস, এগুলা লাশ চোর পিশাচ, লাশ চুরি করে মানুষের, হঠাৎ করে কোনো জায়গার থেকে লাশ নিয়ে চলে যায় এবং এগুলা নিয়ে এরকম করে। আর তোমার নৌকায় উঠছিল কোনোটা এবং উঠে তোমাকে এরকম দেখাইছে, ভাগ্য ভালো তোমার কিছু করে নাই, কারণ এগুলো খুব খারাপ, এগুলা কিন্তু জীবিত মানুষরা আক্রমণ করে। আর তোমার নৌকায় মাছও ছিল। তো তখন মানিক বলে যে মাছ তো এরকম পচে গেছে, ফেলে দিছি পরে। বলে ভালো করছো, ওই মাছ তো আসলে খাওয়া যেত না, তোমার নৌকায় পিছাস উঠছিল। যাই হোক, মানিক এরপর থেকে নাকি আর রাতের বেলা এরকম বেরিত না। তো সে নাকি রাতে এরকম মাছ ধরা ছেড়ে দিয়েছিল, দিনের বেলা যতটুকু ধরতো, কখনো আর রাতে যেত না মাছ ধরতে, যদিও সে চরের ছেলে। এবং সে এতটাই ভয় পেয়েছিল যে চরে রাতের বেলা একা চলাফেরা করতে সাহস পেত না। যাই হোক, এই ছিল রোকনের শেয়ার করা ঘটনা। সোহেল ভাইয়ের দাদা বাড়ি নোয়াখালী জেলার কোন একটা থানায়। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সেই এলাকার নাম আমাকে উল্লেখ করেননি। ওনার দাদা এলাকার বেশ নাম করা একজন ব্যক্তি ছিলেন। গ্রামে কোনো সালিশ হলে তিনি সবসময় প্রধান কর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। দাদা বাড়ির পিছনের অংশে তার পূর্বপুরুষরা কবরস্থানের জন্য এলাকাবাসীর উদ্দেশ্যে জায়গা দান করে গিয়েছিলেন। আবার দাদা ছিলেন সেই কবরস্থান এবং পার্শ্ববর্তী যে মসজিদটা আছে সেটার অন্যতম একজন প্রধান সদস্য কমিটির। মূলত সেখানে পাশাপাশি 2 এলাকার মানুষের লাশ দাফন করা হতো সেই কবরস্থানে। সোহেল ভাই যেটা বলেন যে প্রায় 100 বছরের উপর হবে সেই কবরস্থান বানানো হয়েছিল এবং এই কবরস্থান নিয়েও অনেক ছোটখাটো ঘটনা তিনি বাবার মুখে শুনেছিলেন। ওখানে অনেক বুজুর্গ লোকদের কবর দেওয়া হয়েছিল, তবে এটা কেউ জানতো না যে তাদের কবর কোথায় ছিল সেই কবরস্থানে। কবরস্থান সংলগ্ন যেই মসজিদ ছিল সেখানে হুজুর তিনি ছিলেন, মসজিদের যেই অংশটা তিনি থাকতেন একটা ঘরে, সেখান থেকে নাকি প্রায় মাঝে মাঝে রাতে দেখতে পেতেন যে এক এক দিন এক এক জায়গায় দলবদ্ধ হয়ে সাদা পাঞ্জাবি পরা লোকেরা জিকির করছে। এমনকি ঝাড়ুদার যিনি ছিলেন তিনি ভোরে কাজ করবার সময়ও কবরস্থানের ভিতরের এরিয়াতে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেতেন। এটা ভয়ের কারণ হয় এই জন্য যে সেই কবরস্থানের চারপাশে সীমানা দেয়াল থাকবার পরেও তার কাটা দিয়ে বাঁধা ছিল, আর মেন গেটটা বন্ধ করে দেওয়া হতো রাত 10টার ভিতর। মানে রাত 10টার পর সেখানে কেউ যেতে পারতো না। তো মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি প্রায় 30 বছরের উপর সেখানে ইমামতি করে আসছিলেন। তাই তিনি জানতেন এই কবরস্থানে অলৌকিক
অনেক কিছুই ঘটে এবং দেখা যায়, তবে এটা তিনি কাউকে তেমন শেয়ার করতেন না এবং শেয়ার করতে চাইতেন না তিনি এই বিষয়টা। কিন্তু কেন রাত 10টায় গেট বন্ধ করে সীমানা প্রাচীরে তার কাটা দেওয়া হয়, এটার একটা ছোট ঘটনা সোহেল ভাইয়ের বাবা তাকে শেয়ার করেছিলেন। উনি যখন ছোট ছিলেন তখন একবার শীতকালে 1 মাসের মাথায় 2 থেকে 3 বার কবর থেকে লাশ চুরি হয়ে যায়। অনেকে ভাবে যে শিয়াল লাশ নিয়ে যায় কিনা। তো একদিন ফজরের সময় এলাকার এক লোক আসেন মসজিদের ইমাম সাহেবের কাছে, এসে বলেন উনি স্বপ্ন দেখেছেন 10 দিন আগে ওনার বাবা মারা গিয়েছেন। তিনি বিগত 3 দিন তাকে স্বপ্নে এসে দেখা দিয়ে বলছেন ওনার কবর নাকি কে ভাঙতে চায়, তাই এর সুরাহা দ্রুত করবার জন্য। ইমাম সাহেব সেই লোককে নিয়ে কবরস্থান গিয়ে দেখেন যে সেই লোকের বাবার কবর ঠিকই আছে, কোনো সমস্যাই হয়নি। তো ইমাম সাহেব তখন বলে দেন যে ভাই দেখেন, হয়তো আপনি আপনার বাবাকে খুব বেশি ভালোবাসতেন, বাবার কথা বেশ মনে পড়ছে, তাই হয়তো এই জাতীয় স্বপ্নতে আপনি দেখেছেন। আর যদি বেশি সমস্যা হয় রাতে দোয়া দরুদ পরে ঘুমাবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এর ঠিক 4-5 দিন পর ভোরে কবরস্থানে নতুন একটা কবরের পাশে এক লোককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই খবরটা একটা লোক এসে দিয়ে যায় মসজিদ ইমামের সাহেবের কাছে। তো লোকটা যিনি অজ্ঞান হয়ে গেছিল, তাকে যেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ওনার সামনে ছিল কবর থেকে তোলা অর্ধগলিত একটা লাশ, কাফনে পেঁচানো, ওখানে কাফনে কাপড় পেঁচানো। সকালে এলাকায় জানাজানি হয়ে গেলে খোঁজ নিয়ে দেখা যায় এটা সেই লোকের বাবার কবর, যিনি কিনা কয়দিন আগে সেই ইমাম সাহেবের কাছে কমপ্লেন করেছিলেন। এরপর থেকে এই কবরস্থানের গেট নিরাপত্তাজনিত কারণে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং যেটা জানা যায় যে যেই লোকটা অজ্ঞান অবস্থায় পড়েছিল সেই মূলত আসলে লাশ চুরি করতে এসেছিল। তার যখন সেন্স আসে তারপর সে পাগল হয়ে যায়। এটা ছিল সেই ছোট ঘটনা যেটা ওনার বাবা মানে সোহেল ভাইয়ের বাবা তাকে এটা কবরস্থান কেন গেটটা আগে বন্ধ করে দেওয়া হতো সেই বিষয়ে বলেছিল। তো যাই হোক, এখন যেটা মূলত ঘটনা যে আনুমানিক 1995 সাল হবে, এলাকার কোন এক লোক ঢাকা শহরে মারা যান। উনি মূলত ঢাকাতেই থাকতেন, গ্রামে মাঝে মাঝে আসতেন। মারা যাওয়ার পর সিদ্ধান্ত হয় যে সেই লোককে গ্রামের কবরস্থানেই দাফন করা হবে এবং তাই করা হয়, মানে সেই কবরস্থানে আর কি। তো দাফন দেওয়া শেষ হলে সোহেল ভাইয়ের দাদাকে স্থানীয় মুরব্বীরা খেপে গিয়ে বলে এখন থেকে এমন কাউকে এখানে দাফন দেওয়া যাবে না যারা সারা জীবন খোঁজ থাকে না আর মারা গেলে বাড়িতে খবর দেওয়ার কথা তাদের মনে হয়। তো এটা নিয়ে পাশাপাশি 2 এলাকার তুমুল ঝগড়া হয়, মানে যাদের 2 এলাকার যাদের কবরস্থানে সেখানে দাফন দেওয়া হয়, মানে 2 এলাকা খুব বেশ গন্ডগোল হয় তখন। যেহেতু দাদা ছিলেন ওই জায়গার প্রধান সদস্য, তাই তিনি সিদ্ধান্ত নেন যে এই কবরস্থান 2 ভাগে ভাগ হবে, 2 এলাকার মধ্যে এটা ভাগ করে দেওয়া হবে এবং সবাই এটাতে মোটামুটি রাজি হয়ে যায়। তবে এতে দেখা যায় যে বহু কবর ভাঙা পড়বে, যেহেতু সীমানা প্রাচীর দেওয়া হবে। তো মসজিদের ইমাম যিনি ছিলেন তিনি সেই সোহেল ভাই দাদাকে আলাদা হয়ে গিয়ে বলতেছেন, আপনি সবার কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নিলেন এটা তো ঠিক হয় না, আমি এটা মানতে পারলাম না। এখানে বহু বুজুর্গ লোকের কবর আছে, যদি ওনাদের কবর ভাঙা পড়ে তাহলে এটা তো আসলে মানা যায় না, এলাকার মানুষ বুঝবে না, আপনি সিদ্ধান্তটা বদলা ফেলেন। যেভাবেই আছে সেভাবেই কবরস্থানটা ঠিক থাক, এটা দাদাকে অনেকক্ষণ বোঝান। তো দাদা ছিলেন বেশ রকচটা, যা তিনি বলেন তাই করে থাকেন। তিনি বলে দেন ইমাম সাহেবকে সিদ্ধান্ত একবার যা নেওয়া হয়েছে সেটাই থাকবে, কোনো বদলানো হবে না। এবার ইমাম সাহেব আবার বুঝিয়ে বলেন, আমি জানি এখানে এই কবরস্থান এলাকায় কি ঘটে না ঘটে, আপনার পূর্বপুরুষরা জানতো, আপনার বাপ দাদারাও জানতো। অবশ্যই এটা পবিত্র জায়গা, তবে এটাও আপনার জানা উচিত এখানে বুজুর্গ যাদের কবর আছে তারা এবং তাদের পূর্বপুরুষরা জিন পালতো। যাই হোক, আপনাকে সবকিছু তো আর বলা যায় না, আপনার নিজে বোঝা উচিত, যেহেতু আপনি এখানে একজন গণ্যমান্য একজন ব্যক্তি। আর এটা কিন্তু ওনারা ভালো চোখে নিবে না,
সোহেল ভাই দাদা সব শুনবার পরেও ওনার কথায় অটল থাকেন। মজলিসে যা বলেছেন সেটাই করবেন বলে তিনি জানিয়ে দেন। তিনি ইমামকে এটাও বলেন, দেখেন দেখেন হুজুর, ওইসব জিনের ভয় আমাকে দেখাবেন না। আপনার সাথে তাদের খাতির থাকলে আপনি নিজেই ওদেরকে বুঝিয়ে দিয়েন আমি কেমন লোক। পরবর্তীতে দিনক্ষণ ঠিক করে কোনো এক শুক্রবার কাজ শুরু করবার সিদ্ধান্ত হয়। এর 3-4 দিন আগে দাদার রাতে ঘুম ভাঙে এক নাগারে কারোর কথা বলার শব্দ শুনে। তো ওনাকে তার মধ্যেই কে যেন নাম ধরে ডাক দিতেই তিনি উঠে বসে যান আর শুনতে পান কেউ সূরা পড়ছে। তো দাদা দেখতে পায় যে ওনার রুমে, উনি তো একাই ওনার স্ত্রী সহ থাকতেন, তো উনি দেখতে পায় যে ওনার স্ত্রী তার পাশে গভীরভাবে ঘুমিয়ে আছেন। তাহলে ঘুম থেকে ডাক দিয়ে উঠালো কে? আর এই কোরআনের আওয়াজ আসছিল বাড়ির পিছন পাশ থেকে, আর ওই পাশেই দেয়ালের ওপারে কবরস্থান শুরু। দাদা উঠে ওয়াশরুমে গিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়েন। এরপর প্রায় 2 ঘন্টা পর রাত আনুমানিক 3টা হবে তখন তিনি জেগে যান। এবারও মনে হলো একইভাবে কেউ ডাক দিয়েছে তাকে, তবে এবার তিনি ভালোভাবে স্পষ্ট শুনতে পান, আর একই রকম কোরআনের ধ্বনি তখন আসছিল। তিনি সাহস করে ছাদের চাবি নিয়ে তখনই দোতলায় ওনার বাড়ির ছাদে যান, দেখতে চান যে আসলে কে এত সময় ধরে রাতে কোরআন পড়ছে। মানে তিনি উপর থেকে এটা দেখবেন, যেহেতু ঘর থেকে তা দেখা যাচ্ছিল না। তিনি ছাদ থেকে কবরস্থানের দিকে তাকাতেই দেখেন যে ওখানে একজন নাকি 3-4 জন এবং কয়েকজন মিলে মানে এরকম কোরআন, কয়েকজন সেখানে দাঁড়িয়ে আছে এবং তারাই কোরআন পড়ছিল, কেউ বসে আবার কেউ বা দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের একই ধরনের পোশাক এবং উজ্জ্বল ধরনের কোনো একটা পোশাক পরা ছিল। তিনি ভাবেন যে কবরস্থানে এত রাতে কে আসতে পারে, গেট তো লাগানো থাকে। দাদা সাথে সাথে ছাদ থেকে এসে ঘরের মধ্যেই নিজে নিজেই বলতে থাকেন, এত রাতে গেট খুলছে কেন? ও জানে না আগে কি হয়েছিল ওখানে? তো ওনার আসলে সন্দেহটা ছিল যে যেখানে ঝাড়ুদার আছে বা যে সিকিউরিটি আছে সে করলো কিনা। তো তিনি দাদার এরকম গুনগুন কথায় দাদির সেই মুহূর্তে ঘুম ভেঙে যায়, মানে ওনার স্ত্রী ঘুম ভেঙে যায় তখন। তো কি হয়েছে জানতে চাইলে দাদা বলেন, শুনতে পাচ্ছ না কোরআন পড়ছে? 2 ঘন্টা ধরে কবরস্থানের ওপাশ থেকে কারা যেন কোরআন পড়তেছে। কোরআন পড়ুক, সমস্যা নাই তো, তাই বলে এত রাতে গেট খুলছে কে? জানে না আগে এখানে সমস্যা হয়েছিল? তো ওনার স্ত্রী দাদার কথা শুনে বলেন তিনি কোনো কিছুই শুনতে পান না, এবং এটাও বলেন যে তিনি দাদাকে রাতে একবারও ডাকেন নাই। এবং দাদি এটাও বলেন যে দেখো আমি রাতে 2 বার উঠছি, ওয়াশরুমেও গেলাম, কই আমি তো এরকম কোনো শব্দ পাই নাই। দাদা তখন বলতেছে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, তুমি একটু শুনতে পাও না? তো দাদি তখন বলতেছে এগুলো কি, উনি স্বপ্ন দেখলো কিনা? তো দাদি ওরা ঘুমায় যায়। কিছুক্ষণ পরেই ফজরের নামাজ, তাই ওভাবে গভীর ঘুম হয় না দাদা, তিনি চোখ বন্ধ করেছিলেন। তো তিনি ছয়মাত্র চোখ বুজে শুয়ে আছেন, তখন ওনার কানের কাছে এসে কে যেন বলতে থাকে, আমরা প্রতি রাতেই আসি, ওস্তাদজি আমাদের পথ দেখিয়েছেন, আপনাকে অনুরোধ করব এমন কিছু করবেন না যার জন্য আপনি দায়ী হন, আপনার সিদ্ধান্ত বদলে ফেলুন। দাদা এই কথা শুনে চোখ খুলে ফেলেন। তিনি দেখেন যে 2 জন ধবধবে সাদা পোশাক পরা অবয়ব দাদার দিকে তাকিয়ে আছেন উজ্জ্বল দৃষ্টিতে। দাদা উঠে বসতেই কয়েক সেকেন্ড তারা ঘরে থাকতেই নিমিষেই হঠাৎ করে ওনার পিছন পাশ দিয়ে মনে হচ্ছে দেয়ালের সাথে মিশে গেল, যে দ্বিতীয় পাশে কবরস্থানটা ছিল, এবং তিনি এই লোকগুলা, এইরকম পোশাকের লোকগুলাকে কিছুক্ষণ আগে দোতলা থেকে সেই ওনার ছাদ থেকে সেই কবরস্থানে দেখেছিলেন। এবং তারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাথে ঘরে অনেক সুন্দর ঘ্রাণ। দাদা ভাবেন যে তিনি স্বপ্ন দেখলেন কিনা। তিনি গায়ের মধ্যে একটা চিমটি মেরে দেখেন যে না সব ঠিকঠাক, তিনি তাহলে ঠিকই দেখেছেন। এরপর ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে বাড়ি আসবার পর ওনার স্ত্রী তাকে বলে তিনি
রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। তিনি দেখেন নুরানি চেহারার দুজন অবয়ব এসে ওনার স্বামীর সাথে বিছানা পাশে দাঁড়িয়ে কথা বলছে, এবং এটা তিনি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখেছিলেন। তো সোহেল ভাইয়ের দাদা ওনার স্ত্রী থেকে এই কথা শুনে কাউকে আর কিছু জানায় না। পরবর্তীতে তিনি নির্দিষ্ট দিনে কবরস্থানের জমিতে ঠিকাদার দিয়ে কাজ বেশ আগায় নেন। ইমাম সাহেব তাকে শেষবারের মতো বলেন যে, দেখেন, আমি হজে যাওয়ার নিয়ত করেছি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি রওনা দিব। তো একটি কথা না বললি না, গত কয়েকদিন আগেও রাতে ওনারা আমার কাছে এসে অনুরোধ করেছে আপনাকে বোঝানোর জন্য, এমনকি আপনার কাছেও কিন্তু তারা গিয়েছিলেন। এখন আপনার হাতে আমি সবকিছু ছেড়ে দিলাম, আমার আর কিছু বলার দরকার নাই। আমি আপনাদের বাপদাদাকে চিনি, সে উদ্দেশ্যে আপনাকে এই কথাগুলো বলা। দাদা ইমাম সাহেবের কথা শুনে মুচকি হেসে বলেন, আমি যা করছি এলাকার মানুষের ভালোর জন্যই করছি, ওনারা নিশ্চয়ই এ বিষয়ে বুঝবেন। এগুলা বলে তিনি সেদিনের মতো এসে পড়েন। দাদা যেহেতু পরহেজগার ব্যক্তি ছিলেন, তাই তিনি বাড়ি এসে সুরক্ষার জন্য আমল করার মাধ্যমে ওনার বাড়িটার চারপাশটি নিচ থেকে বন্ধ করে ফেলেন। কারণ তিনি বুঝে গিয়েছিলেন প্যারানর্মাল কিছু ইস্যু এখানে ঘটতে চলেছে। যাই হোক, কয়দিন পর কবরস্থান এরিয়া দুই ভাগ করার উদ্দেশ্যে যেদিন দেয়াল দিয়ে সীমানা দেওয়া শুরু হবে, সেদিন কাজের মধ্যবর্তী একটা অবস্থায় সোহেল ভাইয়ের দাদা হঠাৎ বেশ অস্থিরতা বোধ করে। তিনি খুব ছটফট করছিলেন, শরীর তার প্রচন্ড ঘামাচ্ছিল, আর তিনি আশেপাশে যারা ছিল তাদের কাছে পানি চাচ্ছিলেন। তো পানিতে তিনি নিজের হাত মুখ ধোন এবং তারপর তিনি পানিটা মুখে দেন। মানে এত পানি তখন তিনি খাচ্ছিলেন যে একটা পর্যায়ে তিনি পানি খেতে খেতে নিজের গলা নিজে চিপে ধরে বলতে থাকেন যে ওনার গলা নাকি বেশ জ্বলছে আর প্রচন্ড পিপাসা লাগছে, মনে হচ্ছে বুকের উপর কেউ ভর দিয়ে তার বসে আছে। পরে হাসপাতালে নেওয়া হলে সব চেক করে তেমন কোনো সমস্যা পায় না ডাক্তার। তবে দাদার কথা বলতে গেলেই বুকের মধ্যে বেশ চাপ অনুভব হচ্ছিল। তার মনে হচ্ছিল সবাই তার যারা আশেপাশে ছিল তারা বলছে তিনি মনে চোখ মুখ উল্টে ফেলছিলেন, শ্বাস নিতে মানে তার কষ্ট ছিল এমন দেখাচ্ছিল তাকে, কিন্তু সবকিছু কিন্তু ঠিকঠাক ছিল। দু একদিন হাসপাতাল থাকবার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে তিনি বাসায় আনার পর থেকে ঠিকভাবে দাঁড়াতে পারতেন না, হাত পা তার কাঁপাকাঁপি করত। এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। দাদার নিজের খাওয়াটাও তিনি খেতে পারতেন না, তার হাত পা অনেক কাঁপতো, খাওয়া খেতে গেলে তার পড়ে যেত হাত থেকে। সোহেল ভাইয়ের দাদি তাকে খাইয়ে দিতেন। একদিন দাদি খাওয়াটা রুমে নিয়ে যাওয়ার সময় দেখছেন যে দাদা ওনার সামনে কাউকে দেখে অনেক ভয় পাচ্ছিলেন, আর তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরছিল। দাদি কয়েকবার জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, সমস্যাটা কি। দাদার সেই মুহূর্তে তখন জবানটা বন্ধ হয়ে যায়। এর আগেও দাদার কথা বলতে অনেক কষ্ট হতো, অস্পষ্ট কথা থাকতো, কেউ সহজে বুঝতো না, এবং সেই মুহূর্তে তার জবান সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন দাদি কথাগুলো জিজ্ঞাসা করে। এদিকে ওনার অসুস্থতার কারণে কবরস্থানের কাজও কিন্তু তখন বন্ধ রাখা হয়। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। দাদা ওনার পরিচিত কাউকে কাছে পেলেই মাঝে মাঝে কিছু বলবার চেষ্টা করতেন, কিন্তু জবান যেহেতু বের হতো না, তাই কেউ কিছুই বুঝতে পারতো না। আর তখনই তিনি চিৎকার দিয়ে কান্না করতেন। দাদার কান্নাকাটি এরকম দেখে আশেপাশে যারা থাকতো তারাও নাকি খুব কষ্ট পেতেন, অনেকে নাকি কান্নাকাটি করতে যায়, লোকটা এরকম কষ্ট করে জীবন পার করছে। যাই হোক, আশ্চর্যের একটা বিষয় ঘটে, তিনি যে কয়দিন অসুস্থ ছিলেন একদিনও নাকি নামাজ ছাড়েননি। ইশারা দিয়ে হলেও বিছানায় নামাজ পড়তেন, আর প্রতি রাতে ঘুমানোর আগে ওনার স্ত্রীকে ইশারা দিয়ে বলতেন খাটের পাশে মেঝেতে খালি জায়নামাজ বিছিয়ে রাখার জন্য। এমনও হয়েছে যে
দাদা ঘুমন্ত অবস্থায় আছেন, গভীর ঘুমে আছেন। ওনার স্ত্রী কোনো কারণে জায়নামাজ সরিয়ে ফেলতে গেলেই মানে ধরা মাত্রই যে উঠে ফেলবে, সেই মুহূর্তে নাকি তিনি সাথে সাথে জেগে যেতেন এবং চিল্লাচিল্লি শুরু করে দিতেন এবং কিছু একটা ইশারাতে বোঝাতেন যে কেউ এখানে আছে এই জায়নামাজ না সরানোর জন্য। এবং এগুলা দেখে নাকি ওনার স্ত্রী বেশ ভয় পেত। আশেপাশে যাদেরকে বলা হতো তারা আসলে এই বিষয়গুলো এত গুরুত্ব দিত না। তো প্রায় 1 মাস পর ইমাম সাহেব তখন হজ পালন করে তিনি এসে দেখতেছে যে দাদা তো অনেক অসুস্থ এবং তিনিও দেখতেছে কবরস্থানের কাজটা মধ্যবর্তী অবস্থা পড়ে আছে। তো তিনি সোহেল ভাইয়ের বাবা এবং ঘরের মুরব্বি যারা ছিল তাদেরকে ডেকে বলেন যে দেখেন যে ওনার যে কি সমস্যা, ওনার মূলত কি হতে পারে, এগুলো সব কিছু বুঝায় বলে মুরব্বি এবং সোহেল ভাইয়ের বাবাকে। কারণ এগুলো যে ওনার সাথে হবে তা তিনি আগে আজ করতে পেরেছিলেন। তো এটা আসলে ওনাকে বোঝানো হয়েছিল, কিন্তু উনি আসলে এরকম ইমাম সাহেব আসলে ক্লিয়ারলি 100% কিছু বলে নাই। উনি বুঝতে পারছিলেন যে সমস্যাগুলো হবে, এটা দাদাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছিল। তো সবকিছু শুনবার পর ওনাদের মধ্যে মানে ফ্যামিলির মধ্যে কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। কিন্তু সোহেল ভাইয়ের দাদি সবার আগে শুনেই বলে যে ইমাম সাহেবকে যে আসলে আপনি বের করেন সমস্যাটাকে, এটা যেভাবেই হোক আপনি মাধ্যমে বের করেন, যদি জিন চালান দেওয়া লাগে তাও আপনি দেন যেটা আপনি বলতেছেন। তারপর সেই ইমাম সাহেব তিনি ঠিকই খবর নেন এবং ওনার সাথে এখানে যারা জিনদের চলাচল ছিল এদের মধ্যে সেই জিনদের মাধ্যমে জিন এসে জানায় যে যদি উনি সম্পূর্ণভাবে কবরের কাজটা বন্ধ করতে বাধ্য হন তাহলে ওনারা একেবারে এখান থেকে চলে যাবেন, ওনারা কখন এখানে আসবে না। আর যদি কবরের কাজ এরকম কন্টিনিউ করে তাহলে একটা সমস্যা হবে। তো বাসার সবাই এগুলো কথাবার্তা বলার পর ওরা 2-1 দিন সময় না পরে সবাই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত হয় যে কবরস্থানের কাজ বন্ধ করা হবে এবং তাই করা হয়। ঠিক 1 সপ্তাহের মাঝেই দাদা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। প্রথমে তিনি সুস্থ হয়ে ইমাম সাহেবকে ঘরে রাখতে বলেন, তখন নাকি তিনি আস্তে আস্তে কথা বলতে পারতেন এবং ইমাম সাহেব আসার পর তিনি তার হাত ধরে প্রচণ্ড কান্নাকাটি করেন। এরপর বলেন যে অসুস্থকালীন সময়ে এমন কোনো দিন নাই যে তিনি সেই সাদা ধবধবে সেই নুরানি চেহারার অবয়বকে চোখের সামনে দেখেননি। তারা নানা কিছু ওনাকে বুঝিয়েছিল, কিন্তু দাদা আসলে কথা বলতে পারতো না এবং কি হয়েছিল সেটা আসলে সোহেল ভাই বাবা ওরকম এই ঘটনায় প্রকাশ করতে মানা করছে। অনেক কিছু অলৌকিক ঘটেছিল। তবে নাকি প্রতিনিয়ত আসতো আর নানাভাবে ওনাকে বুঝাতো, কিন্তু তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলতে পারতেন না। যাই হোক, এরপর থেকে ওই কবরস্থান যেভাবে আছে সেভাবেই থাকে, কোনো কাজ আর ওখানে আগায় না এবং যতটুকু কবরের কাজ শুরু করতে গিয়েছিল সেখানে স্টপ রেখে আবার আগের মতো ঠিক করে দেওয়া হয়। আমি তামিম, আমার বাড়ি ময়মনসিংহে। শহরেই আমি বড় হয়েছি, তাই জিন ভূতে আমার তেমন একটা বিশ্বাস ছিল না। কিন্তু একদিন আমার বন্ধুরা আমাকে একটা কঠিন প্রশ্নের সম্মুখীন করলো। তারা বলল যে তুই যে এত সাহসী, আমাদের শহরের একদম শেষ দিকে যে কবরস্থানটি রয়েছে সেখানে তুই রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত থাকতে পারবি কিনা। আমি বললাম যে ওই জায়গাতে আমি যাব, তবে তোরা আমাকে কি দিবি। আগেই বলে রাখি আমার খুব সাহস ছিল, তাই আমি তাদের প্রশ্নে কিছু পাবার আশায় আমি হ্যাঁ করে দিই। তারা বলল যে তোকে সাহসী উপাধি দেব এবং আমি বললাম যে কিপটার দল, আমি ভেবেছিলাম তোরা আমাকে কিছু খাওয়াবি, তা না, আমাকে সাহসী উপাধি দিতে এসেছে। আমি আগেই সাহসী, যা বলা যেরকম বলা সেরকম কাজ। কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে আমি কিভাবে বাসা থেকে বের হব। বাসা থেকে বের হতে তেমন একটা সমস্যা হলো না। আম্মুর চোখ ফাঁকি দিয়ে আমি আমার রুমের দরজা লাগিয়ে দিই এবং জানালা দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। তারপরে আমি নির্ধারিত জায়গায় বন্ধুদের সাথে দেখা করি। তারপরে সবাই মিলে যাই সেই কবরস্থানটার কাছে। কবরস্থানটার চারপাশে বাইরে উঁচু লম্বা দেয়াল রয়েছে। আমরা দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর বন্ধুরা বলল যে তুই দেয়াল টপকে ভিতরে যা, তোর কাছে কি মোবাইল আছে? আমি বললাম হ্যাঁ আছে। ওরা বলল যে কোনো রকমের ভয় পেলে আমাদেরকে ফোন দিবি আর আমরা ফজরের সময় তোকে নিতে আসব। এই বলে ওরা রওনা দিবে এবং আমি দেয়াল টপকে ভিতরের দিকে যাব। ওরা রওনা দিল, আমি
দেয়াল টপকে গিয়ে কবরস্থানের ভেতরে পড়লাম। ভেতরে আমি একটা পুরনো কবরের উপরে পড়লাম। পড়ার সাথে সাথে আমি দেখলাম চারপাশটা একদম নিরিবিলি এবং পুরনো কবরগুলো বেশ জীবন্ত মনে হচ্ছিল আমার কাছে। খুব ভয় লাগতে শুরু করলো আমার হঠাৎই। চারপাশে কেউ নেই, শুধুমাত্র একটা বাউন্ডারিতে ঘেরা দেয়ালের মাঝখানে আমি একা। আমার খুব ভয় হচ্ছিল। আমি চারপাশে তাকাচ্ছিলাম, এমন সময় একটা খসখস শব্দ শুনতে পাই। এই শব্দ পেয়ে আমি আরও ভয় পেয়ে যাই। আমি ভূতের ভয় না করে ভাবছিলাম যে কোনো প্রাণী অথবা সাপ এরকম কিছু হতে পারে, তাই আমি একটা দাঁড়ানোর মতো জায়গা খুঁজছিলাম। জায়গা খুঁজতে গিয়ে চারপাশে তাকাতেই আমি দেখলাম ঠিক কবরস্থানটির মাঝখানে একটা ঘর রয়েছে, একটা ছোট রুমের মতো, এবং রুমটাতে মিটিমিটি আলো জ্বলছে। সম্ভবত রুমটা একসময় কবরস্থানের পাহারাদার থাকতো, এখন থাকে কিনা সেটা বলা যাচ্ছে না। আমি রুমের দিকে দ্রুত দৌড়ে গেলাম। তখনও চারপাশে আমি প্রচণ্ড রকম খসখস শব্দ শুনতে পাচ্ছি। আমি দৌড়ে গিয়ে রুমটার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে রুমটা তালা বন্ধ। এরপর আমি এত ভয়ের কারণে চারপাশে কবরগুলোর দিকে তাকিয়ে ভাবলাম এর থেকে রুমের ভেতরে থাকাটাই নিরাপদ হবে, সেখানে সাপ বা বিচ্ছুর থাকার সম্ভাবনা একটু কম। তাই আমি একটি ইট নিয়ে রুমের তালা ভাঙার চেষ্টা করি এবং তালাটা ভেঙে ফেলি। রুমের ভেতরে প্রবেশ করতেই আমি বাইরের খসখস শব্দগুলো পাচ্ছিলাম না। আমি দরজাটা লাগিয়ে দিয়ে ভেতরে একটা আলো জ্বালতেই, ফোনের আলোটা জ্বালতেই আমি দেখতে পাই যে একটা খাটিয়া সেখানে রয়েছে, কিন্তু চারপাশে খুব ধুলো ময়লা পড়ে আছে, কোনো জায়গায় বসার মতো জায়গা ছিল না, অথচ খাটিয়াটা একদম পরিষ্কার। আমি গিয়ে খাটিয়ার উপরে বসে পড়ি। বসে পড়ার সাথে সাথেই আমার চোখ ভেঙে ঘুম আসতে থাকে। কখন যে আমি শুয়ে পড়েছি আমার মনে নেই। এরপর যখন আমি সজ্ঞানে আসি, চোখ খুলি, তখন দেখতে পাই 5 জন লম্বা লম্বা লোক সাদা জুব্বা পরে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তাদের মুখটা ভালোভাবে দেখতে পারছিলাম না। আমার চোখে সব কিছু অনেক আবছা মনে হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার চারপাশটা, অর্থাৎ আমি একটা সাদা কাপড়ে মোড়ানো, মনে হচ্ছে আমি মারা গিয়েছি এবং চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। তারা আমাকে কিছু না বলে আমি চোখ খুলতেই আমাকে তুলে নিল এবং আমাকে তুলে নিয়ে তারা রুমটা থেকে বের হলো। রুম থেকে বের হওয়ার পরেই আমি দেখতে পেলাম কবরস্থানের ঠিক যেখানটাতে আমি পড়েছিলাম দেয়াল টপকে, সেইখানে আমার জন্য একটা কবর কাটা হচ্ছে। একজন লোক কবর খুঁড়ছে। আমি বুঝতে পারছিলাম যে কবরটি হয়তো আমার জন্যই কাটা হচ্ছে। তারা আমাকে নিয়ে সেই কবরের দিকে যেতে লাগলো। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলার মধ্যে কি যেন আটকে গেছে, আমি কথা বলতে পারছি না। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গিয়েছে, আমি হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারা আমাকে নিয়ে চলতে লাগলো। আমি লোকগুলোর দিকে একটু তাকানোর চেষ্টা করলাম, যা বুঝলাম লোকগুলো আকারে আমাদের থেকে অনেক বড়, প্রায় 8-10 ফুটের মতো এক একজন লোক। তারা 5 জন আমাকে নিয়ে চলল কবরস্থানের দিকে। যখন তারা কবরের কাছে পৌঁছালো, তখন আমার খাটিয়াটা রাখতেই 2 জন লোক সেখান থেকে চলে গেল এবং তারা আমাকে একজন মুর্দার মতো কবরের মধ্যে রাখলো। এরপর তারা 2 জন লোক ছাড়া আর বাকি সবাই চলে গেল এবং তারা আমার মুখের উপরে, আমার গায়ের উপরে মাটি দিতে শুরু করলো। আমি তখন চিৎকার করতে যাচ্ছিলাম, প্রচণ্ড ভয় করছিল, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমি এখনই মারা যাব। ঠিক সেই সময় মাটি পড়তে পড়তে একটা সূর্যের আলোর রশ্মির মতো আমার চোখে পড়ে এবং আমি শুনতে পাই আজানের ধ্বনি। তারপরে আমি যখন চোখ খুলি, আমি দেখতে পাই যে আমি ওই রুমটার মধ্যেই আছি, কিন্তু তখন আমার প্রচণ্ড ভয় হচ্ছিল এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার বন্ধুরা এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় আজানের পরপরই। এরপর আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম এবং একজন হুজুরের সাথে কথা বলার পরে জানতে পারি ওগুলো সম্ভবত জিন ছিল এবং তারা আমাকে মুর্দা মনে করে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, যেহেতু অনেক পুরনো কবর। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। সো আমরা শুনে ফেললাম আরেকটা ঘটনা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন ফেসবুকে এবং SMS করেও। SMS করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM স্পেস আপনার নাম স্পেস আপনার
কথাবার্তা লিখে যে কোনো মন্তব্য লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। আমি একটু SMS-গুলোর দিকে যদি যাই, নাইম বলছেন, শাফিন ভাইয়া তোমাকে অনেক মিস করি পুরো সপ্তাহ, আজকে অনেক দিন পর তোমাকে শুনছি, ভূত নাইট ভালো লাগছে। রয়েছেন মেহেদি হাসান, তিনি বলছেন ভাইয়া রাত 11টা থেকে ভূত নাইট শুরু করলে ভালো হয়। ভাইয়া আলতাফ মাহমুদের ঘটনাটা অনেক হন্টেড ছিল। অনেক ধন্যবাদ। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো এ বিষয়ে। আপনারা আপনার মতামতগুলো কিন্তু SMS করে আমাদেরকে পাঠাতে পারেন, যেমনটা বললাম ঠিক সেভাবেই। আমি প্রতি সপ্তাহেই আপনাদেরকে কিছু হন্টেড জায়গার কথা বলি, কিছু ঘটনার কথা বলি, যেগুলো কিনা বিশ্বময় বিভিন্ন জায়গায় হয়ে গেছে এবং যেটা আসলে সবাই জানে এই ঘটনাগুলো সম্পর্কে। এবং কিছু জায়গার কথা বলেছি, আমি হোটেলের কথা বলেছি, কিছু জায়গার কথা বলেছি। এমন কিছু জায়গার কথা আমি আজকেও বলবো। ঠিক সেরকমই একটা জায়গা হচ্ছে বোরলে রেক্টরি। বোরলে রেক্টরি পৃথিবীর সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। এটি যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের বোরলে গ্রামে অবস্থিত। 1863 সালে নির্মাণ করা হয়। এখানে নুন নামের এক ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন লোকটি বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন। দুজনে চেয়েছিলেন পালিয়ে যেতে, কিন্তু যেতে পারলেন না। ধরা পড়ার পর সন্ন্যাসিনীকে খুন করা হয় আর নুনকে পুড়িয়ে মারা হয়। এরপর থেকেই এই বাড়িটি অর্থাৎ বোরলে রেক্টরি বাড়িটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বাড়ি হিসেবে পরিচিত। এটি ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ড থেকে যদি আমাদেরকে কেউ শুনে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারবেন যে এই জায়গাটা আসলে কেমন, বা এই জায়গা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা। ঘটনাটি আমার এক মামার কাছে শোনা এবং লোমহর্ষক ঘটনাটি আমার মামা সহ আরও একজনের সাথে ঘটে। তো মামা ও মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চড়ে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার মাঝে দাঁড়ানো। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে, বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে, আশেপাশে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, তাছাড়া রাত 3টা বাজে, এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেতে কিছুতেই বিশ্বাস করতো না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল একজন মহিলা, বয়স 40-45 হবে। তারা মহিলাটিকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলে মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধু মামার কথা না শুনে মহিলার পেছনে পেছনে যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও তার সাথে যায়। কিছু দূর যাবার পরে মহিলাটা একটা পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতরে একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে চল মহিলাটি আমরা সাথে করে ওনাকে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়াটা উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চলতে লাগলো। সময় তখন রাত 3:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকায় তখনই ওই শূন্য মাথাসহ একটা দেহ দেখতে পায়। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধু এই একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচণ্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন কি না?
সাথে সাথে খেয়াল করলো মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের পাশে পিছনে গাড়িতে বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পিছনের মহিলাটি নেই, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখে কোথাও মনে নেই। এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মামার বন্ধু সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে গাড়ি ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট একটা আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল এবং মামা নাকি আরও 2 বার ওই মহিলাটিকে গাড়ির বাইরে দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়ে গেছে, তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলছে। তখন ঘড়িতে সকাল 7:25 বাজে। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কিছু নেই অথবা কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তায় কয়েকজন লোককে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো আর নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আলহামদুলিল্লাহ ভালোই থাকি। তো ভাইয়া, বরাবরের মতো আমি আজকে আরেকটা নতুন ঘটনা নিয়ে আসলাম, যে ঘটনাটা ইতিপূর্বে কখনো বলা হয়নি। এই ঘটনা আমার কাছে আরও কয়েকদিন আগেই ছিল, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে বলতে পারিনি। তো ভাইয়া, বরাবরের মতো আবারও সুযোগ দেওয়ার জন্য, আমার গল্পগুলো চুজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিয়ে আসলাম আজকের ঘটনা। আজকের ঘটনাও যথেষ্ট ভয় রাখে। তো আমি তাদেরকে বলবো, যারা দুর্বল আছেন অডিয়েন্সগুলো, আপনারা অবশ্যই সাবধানের সাথে বুকের সাহস নিয়ে গল্পটা শুনবেন, কেননা ভয় এটা সবার মধ্যেই আছে। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার ভয় নেই। যে বলে যে তার ভয় কাজ করে না, আপনি তার পেছন থেকে ধূপ একটা আওয়াজ করবেন, দেখবেন সেও কিছুক্ষণের জন্য হিমশিম খেয়ে ভয় পেয়ে যাবে। এই জন্য সকলেই সতর্ক হন এবং প্রস্তুত হন গল্প শোনার জন্য। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে জিয়ান মাহমুদ, রাজশাহী থেকে। এই ঘটনাটি শোনা যায় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে। অনেকেই বলে এটি শুধু গল্প নয়, যেন বাস্তব এক অজানা ইতিহাস, যা আজও সেই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে। গ্রামটির নাম ছিল কালিদহপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচণ্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরের স্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানত না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ, তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা, তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল।
প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও, আমাকে বাঁচাও, এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান ঠিক সেখান থেকেই শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন। গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলেই যখন মাটি সরিয়ে দেখল যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভেতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভেতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ। আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদাহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদেহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসা শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ। গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন, যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তবতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব
কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন, কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল সাহেব দেখলেন মাটির উপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মৌলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি। আর তার চিৎকারের চারদিক কেঁপে ওঠে, গাছগুলো দুলতে থাকে, আর কবরগুলো সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মৌলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠদয় দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো। আজকের মতো এতটুকুই ভাইয়া, আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। বিশেষ করে যারা অডিয়েন্স রয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ঘটনা শুনলেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমরা সবাই পড়ি এবং আপনাদের কমেন্টগুলো পড়ার পর আমাদের মনে একটা গল্প বলার মতো অনুপ্রেরণা জোগাড় হয়। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয় এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। যারা আজকের গল্পটা শুনতেছেন, অডিয়েন্স যারা আছেন, তাদেরকেও বলতেছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া আজকের ঘটনা একটু ভয়ানক, তবে আমি আগেই ডিসক্লেমার দেব যে যাদের হার্ট দুর্বল তারা যেন আজকের ঘটনাটা না শুনে, কেননা আজকের ঘটনা শোনার পরে সে এমন কিছু অনুভব করবে যেগুলো আসলে খুব ভয়ানক এবং খুব মর্মান্তিক। এই ঘটনাটা ঘটেছে কিছু বছর পূর্বের কথা, যা আমার কাছে একজন পাঠিয়েছে, তার নাম ছিল রাসেল ভাই। রাসেল ভাই আজকের ঘটনা পাঠিয়েছে ময়মনসিংহ জেলা থেকে। তো তিনি ঠিক যেভাবে ঘটনাটা লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। অডিয়েন্স ভাই যারা আছেন, আপনাদের কারোর সঙ্গে যদি কোনো ভয়ানক ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের ঘটনাগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকে ঘটনা শুরু করা যাক। বর্ষার শেষ সময়, নদী ফুলে উঠেছে, স্রোত ধীর হলেও গভীর কালো, যেন নিচে কিছু একটা লুকিয়ে আছে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ঘাট ছিল। লোকজন তাকে বলে শেষ ঘাট, কারণ রাত 12টার পর নাকি সেখানে একটা নৌকা আসে, কিন্তু সেটাই উঠলে নাকি কেউ ফিরে আসে না। এরকম কথাবার্তা কেউই খুব একটা বিশ্বাস করতো না, কেউই না। আবার একদিন রাত তখন 12:10, সোহেল শহর থেকে দেরি করে বাসায় ফিরছিল। গ্রামের দিকে যাওয়ার একমাত্র শর্টকাট এই নদীর ঘাট পার হওয়া। তো সোহেল সাহেব ঘাটে এসে দেখল যে পুরো জায়গাটা অস্বাভাবিক শান্ত, না কোনো ঝিঝি পোকার ডাক, না কোনো বাতাসের শব্দ, শুধু নদীর পানি যেন থল থল করছে। ধীরে ধীরে ঢেউ তুলে ধাক্কা দিচ্ছে পাথরে। সে ডাক দিল, কেউ আছে?
নৌকা লাগবে। কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠ, পার হবেন? কণ্ঠটা বৃদ্ধের, কিন্তু খুব গভীর, যেন পানির নিচ থেকে ভেসে আসছে কণ্ঠটা। একটু পরে ধীরে ধীরে কুয়াশার ভিতর থেকে একটা নৌকা বের হয়ে এলো, পুরনো কাঠের, চারপাশে শ্যাওলা জমে আছে, আর মাঝখানে বসে আছে একজন মাঝি। মাঝির মুখ দেখা যায় না, মাথায় পুরনো টুপি, মুখ ছায়া দিয়ে ঢাকা। সোহেল এত কিছু চিন্তা ভাবনা না করেই নৌকাতে উঠে বসলো এবং নৌকাও ছেড়ে দিল। যখন নৌকা একটু মাঝ নদীতে যেতেই সোহেল বুঝতে পারলো নদীর স্রোত নেই, পানি একদম স্থির, কিন্তু নৌকা চলছে। চারপাশে ঘন কুয়াশা হতে লাগলো, এতটাই ঘন যে আকাশ পার কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। সোহেল মাঝিকে জিজ্ঞেস করলো, এটা কোন দিক যাচ্ছেন? মাঝি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সে বৈঠা মারতেছে। তারপর হঠাৎ করে মাঝি বলল, আপনি আগে কখনো এই নৌকায় ওঠেন নাই, তাই না? সোহেল গা কাঁপালো, সে বলল, না। মাঝি হালকা হেসে বলল, তাহলে আজকে আপনি শেষবারের মতোই উঠলেন নৌকাতে। সোহেল নিচ দিকে তাকালো, দেখলো নৌকার নিচের পানি কালো কিসকিসে হয়ে আছে। হঠাৎ সে দেখলো পানির নিচে মানুষের মুখের ছাপ দেখা যাচ্ছে, একটা না অনেকগুলো মুখের ছাপ, যেন সবাই চোখ বন্ধ করে আছে কিন্তু মুখটা খোলা রেখেছে, যেন চিৎকার করছে কিন্তু তাদের মুখ থেকে শব্দ বের হচ্ছে না। হঠাৎ একটা চোখ খুলে গেল, সোজা তাকালো সোহেলের দিকে। সোহেল চিৎকার করে উঠে দাঁড়ালো, নৌকা দুলে উঠল। মাঝি চিৎকার করে বলল, বসেন, না হলে ওরা কিন্তু টেনে নিয়ে যাবে। হঠাৎ পানির ভেতর থেকে দুটো হাত উঠে এলো, কালো ফুলে ওঠা পচা হাত। একটা হাত সোহেলের পা ধরে ফেললেন, ঠান্ডা বরফের মতো তার হাত ছিল। সোহেল লাথি মেরে সে হাতটাকে ছাড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু হাতটা খুব শক্ত হয়ে ধরে আছে। এর কিছুক্ষণ পর থেকে আরো কিছু হাত উঠতে লাগলো। নৌকার চারপাশে অনেকগুলো হাত, সবাই টানছে সোহেলকে। মাঝি চিৎকার করে উঠল, আজকের যাত্রী তো একজনই, তোমরা কেন এতজন আসছো এখানে? এই কথাটা শোনার পর সমস্ত হাতগুলো থেমে গেল, পানি আবার আগের মতো শান্ত হয়ে গেল। সোহেল হাঁপাতে হাঁপাতে মাঝির দিকে তাকালো। মাঝি ধীরে ধীরে তার মাথা উপর দিকে তুলল। তার মুখ অনেক পচা, চোখ একটাই, অন্যটা ফাঁকা গর্ত, গলাতে কাটার মতো দাগ। যে ফিসফিস করে বলল, আমি শেষবার নৌকা চালাচ্ছিলাম, তারপর ঝড়ে সবাই ডুবে গেছিল। তারপর মাথা ঘুরিয়ে বলল, আজকেও একজন লাগবে। নৌকা হঠাৎ থেমে গেল, চারপাশে কুয়াশা সরল। সোহেল দেখল নৌকা কোনো নদীতে নেই, শুধু চারপাশে ভীষণ অন্ধকার, নিচে কোনো প্রকার পানি নেই, শুধু অসংখ্য মৃতদেহের উপর দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে, এবং সবাই ধীরে ধীরে চোখ খুলছে একসাথে। বলছে, নতুনজন আসছে। মাঝে দাঁড়িয়ে আছে, সোহেলের দিকে হাত বাড়ালো, নামেন, আপনার জায়গা এখন নিচে। পরদিন সকালে লোকজন ঘাটে একটা নৌকা ভাসতে দেখে, ভেতরে কেউ নেই, শুধু ভেজা কাঠের নখ দিয়ে আচ্ছন্ন লেখা, আমি নামিনি, ওরা আমাকে টেনে নিয়েছে। আজও রাত 12টার পর শেষ ঘাটে মাঝে মাঝে একটা নৌকা আসে, কেউ ডাকলে অন্ধকার থেকে একটা কথাই ভেসে আসে, আপনি কি পার হবেন? তারপর থেকে সেই ঘাটে
কোনো ব্যক্তি আর যাওয়ার সাহস করতে পারে না। এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, এখানেই শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো, তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা। গল্পের প্রতিটা মুহূর্তের ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনও। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরও ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও রহস্য, আরও পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানেই শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভয়ঙ্কর ভৌতিক এপিসোডে। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।